হচ্ছে ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ইনস্টল করে ফেলেছেন, যারা না করেননি নো প্রবলেম, আজকে করে নিন। কোথা থেকে সফটওয়্যার ইনস্টল করবেন এবং আপনার পিসি কনফিগারেশন অনুযায়ী কোন সফটওয়্যার ইনস্টল করবেন সব কিছুই আমরা ফার্স্টেই দেখিয়ে দিয়েছিলাম, প্রয়োজনে আজকে আবার আরেকবার দেখিয়ে দেব। তো আজকে আমরা যে জিনিসগুলো দেখব, এক ইলাস্ট্রেটর সফটওয়্যারের ইন্ট্রোডাকশন, মানে ইলাস্ট্রেটর সফটওয়্যার কিভাবে কাজ করব এই জিনিসটা, এর ইন্টারফেসটা দেখব, ডকুমেন্ট সেটআপ করতে হয় কিভাবে, আর ডকুমেন্ট সেভ করতে হয় বিভিন্ন ধরনের টাইপসে সেভ করা যায়, আর ক্লায়েন্টকে আমরা কি কি ফাইল প্রোভাইড করতে পারি বা এখান থেকে কি কি অপশনে আমি ফাইলগুলো সেভ করে ক্লায়েন্টকে প্রোভাইড করব, এই ডিটেলস নিয়ে কথা বলবো। ওকে, তো ফার্স্ট অফ অল যারা এখনো সফটওয়্যার ইনস্টল করেননি আপনারা চলে যাবেন হচ্ছে গেট ইনটু পিসি, এই সফটওয়্যারটাতে চলে যাবেন, অথবা ক্রেজি এইচডি নামে একটা সাইট আছে সেখান থেকেও পারেন, বাট ওইটা টরেন্টের মাধ্যমে ডাউনলোড করতে হয়, একটু ঝামেলার, যে কারণে আমি ওটা বলছি না। আর ইনভাইটেশন না থাকলে আপনি ওখানে অ্যাকাউন্ট করা থাকা লাগে, তাহলে আপনি সফটওয়্যার ইনস্টল করতে পারেন। এখানে আসার পরে আপনি জাস্ট এই সার্চ অপশনে লিখে সার্চ দেন অ্যাডোবি ইলাস্ট্রেটর, এতটুকু লিখে সার্চ দিলেই হবে। ইলাস্ট্রেটরের যতগুলা সফটওয়্যার আছে সব আপনাকে শো করবে। আপনি ডাউনলোড করবেন কোনটা, আপনি ডাউনলোড করবেন এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি, যে ভার্সনই হোক, সিসি, CS6, আপনি যে সফটওয়্যারই ডাউনলোড করেন, ফ্রি ডাউনলোড লেখা যেটা আছে সেটা ডাউনলোড করবেন, কারণ এগুলো হচ্ছে প্রি অ্যাক্টিভেট করা থাকে। সেকেন্ড, আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী কি করবেন, সফটওয়্যার ইনস্টল করবেন। এখানে কথা আছে, আমার পিসির কনফিগারেশন ধরেন আমি ধরে নিলাম যে আমার 8 GB র্যাম, তারপরে হচ্ছে 120 GB SSD হার্ড ডিস্ক লাগানো আছে, মোটামুটি ভালো কোর i7 বা 9 জেনারেশনের 10 জেনারেশনের ভালো আপডেট পিসি। একদম সিম্পলি যেমন 21-এ এসে আমি দেখলাম কি এখানে ও রিকোয়ারমেন্ট বলেছে, সিস্টেম রিকোয়ারমেন্ট মানে কতটুকু হলে আপনি এই সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবেন। এখানে কিন্তু বলেছে ডাউনলোডের কথা, সে একবারের জন্য বলেনি যে আপনার পিসিতে স্মুথলি কাজ করবে, এই অপশনটা থাকলে আপনার পিসিতে স্মুথলি কাজ করবে। সে বলেছে উইন্ডোজ XP ভিস্টা থেকে 10 পর্যন্ত 2 GB র্যাম হলেই, 2 GB ফ্রি স্পেস থাকলেই হবে, হার্ড ডিস্কের ডিসপ্লে এত আর ওই যে প্রসেসর এটা হলে আপনি কি করতে পারবেন, এই সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। বাট যত আপডেট সফটওয়্যার হবে তত আপডেট পিসি হতে হবে। আপনি 21 যখন আপডেট ইনস্টল করবেন মাঝে মাঝে, আচ্ছা ওকে, সবাই কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? না ম্যাম, আমিও ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আচ্ছা ওকে, যেটা বলছিলাম যে আপনি যখন এই সফটওয়্যারটা দিয়ে কাজ করতে যাবেন একটু হাই কনফিগারেশনের কাজ করবেন, সাপোজ ইফেক্ট দিবেন বা আপনার পেজটা 2-4-5টা পেজের কাজ করবেন, তখন পিসি হ্যাং করবে। এই জন্য পিসি আপডেট করতে হয়, আপডেট বলতে মানে র্যাম বাড়াতে হয় বা কনফিগারেশন বাড়াতে হয়। তো 21, 20 এবং 19 এই তিনটা প্রায় একই ক্যাটাগরির কাছাকাছি, বাট 19-এর নিচে আবার 18টা একটু CS6 এর কাছাকাছি, CS6 থেকে আবার আপডেট CC-র কাছাকাছি। সো যদি এই ভার্সনে থাকতে চান 21, 20 অথবা 19টা ইনস্টল করতে পারেন। আর আমাদের পিসি অনুযায়ী কি করব, সফটওয়্যারগুলো ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পরে ইনস্টল করার আগে নেট কানেকশন বন্ধ করে নেবেন, আর যদি কোনো অ্যান্টিভাইরাস ব্যবহার করেন অথবা ডিফেন্ডার অন থাকে সেটাকে কি করবেন, আপনি অফ করে নেবেন। একটু নিচে এসে দেখেন, এখানে ওরা দেখিয়ে দিয়েছে কিভাবে সফটওয়্যারটা ইনস্টল করতে হয়, হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার। এখানে চলে গেলে একটা ভিডিও চলে আসে, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে সফটওয়্যারটা ইনস্টল করতে হবে, খুব ইজি প্রসেস। সফটওয়্যার ইনস্টল করে নেব। আচ্ছা, আমরা চলে যাই এখন ইলাস্ট্রেটরে। যারা ফটোশপ শিখে আসছেন তারা ইলাস্ট্রেটরও দেখতে পাবেন। আমার হচ্ছে 2019 সফটওয়্যার, 19-এর চেহারাটা এরকম হয়। ওকে, যখন আপনি ফার্স্ট সফটওয়্যারটা ওপেন করবেন, ওপেন করার পরে
এই নিচের অপশনগুলো থাকবে না, এই যে এই পার্টগুলো থাকবে না, এগুলো হচ্ছে আপনি যখন কাজগুলো করবেন সেই কাজগুলো এখানে শো করছে। আমাদের ইন্টারফেসটা হবে এইরকমটা, এটা হচ্ছে ফ্রন্ট ইন্টারফেস বা স্টার্টিং ইন্টারফেস। স্টার্টিংয়ে উপরে মেনু বারটা শো করে, মেনু বারের এই প্রত্যেকটা অপশন শো করবে, যে ক্লিক করলে প্রত্যেকটা অপশন সে কী করছে, শো করছে। এরপরে আছে কি হোম, আমরা এখন হোম পেজে আছি। ক্রিয়েট নিউ মানে হচ্ছে আমি নতুন কোনো ডকুমেন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, নতুন কোনো পেজ নিতে চাচ্ছি। এটার অর্থ হলো আমরা যখন খাতায় লিখি, একটা পেজে খাতা লেখা কমপ্লিট, তাহলে কি করি, পেজটাকে টার্ন করে অপর পৃষ্ঠায় চলে যাই, অন্য আরেকটা পেজে চলে যাই। ক্রিয়েট নিউ মানে হচ্ছে যে নতুন পেজ নেওয়া। আর ওপেন মানে হচ্ছে এক্সিস্টিং আপনার পুরনো কোনো ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টটা আপনি ওপেন করতে চাচ্ছেন, অথবা কোনো ইমেজকে ওপেন করতে চাচ্ছেন সরাসরি। এক্সিস্টিং পিছনের কোনো কিছুকে আপনি ওপেন করতে চাচ্ছেন, তখন আমরা ওপেনে ক্লিক করে থাকি। আর এই পাশে হচ্ছে ডেমো কিছু ফাইল দেওয়া আছে, যেমন মেজারমেন্ট সহকারে, চাইলে এখান থেকেও ক্লিক করতে পারেন, বাট এটা করা হয় না কখনোই। আমরা ক্রিয়েট নিউতে চলে যাব। ক্রিয়েট নিউতে যাওয়ার পর ছোট্ট আর একটা পপ আপ প্যানেল চলে আসছে। এই পপ আপ প্যানেলটার মধ্যেও এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই অপশনগুলো শো করবেন আপনাদের, কারণ আপনি যখন অনেক কাজ করবেন, এগুলো হচ্ছে রিসেন্ট ফাইল, মানে আপনি এই সাইজগুলো নিয়ে কাজ করেছেন। চলে আসব এই যে এই পার্টটাতে, এই পাশের পার্টটাতে চলে আসব। ফার্স্টে কি আছে, নাম, অ্যাজ ইট ইজ ফটোশপের মতো একটা নাম সেট করে দিবেন। ওয়াইড আর হাইট আপনি কি করবেন, এখানে বসাবেন। তার ডান পাশে যে এটা কোন মেজারমেন্টটা হবে, পিক্সেল, পয়েন্ট, ইঞ্চি, সেন্টিমিটার কোনটা হবে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। ওরিয়েন্টেশন তো দেখে আসছি যে এটা কি ভার্টিক্যালি হবে নাকি হরিজন্টালি হবে, মানে কলাম বরাবর নাকি রো বরাবর। এখানে নতুন একটা জিনিস আমরা পাবো, আর্টবোর্ড। আর্টবোর্ডটা আমরা এখন বুঝবো না, ধাপে ধাপে যাব, আর্টবোর্ডটা নিয়ে পরে কথা বলবো। এই পার্টটাতে আসেন, এতটুকু পার্টে কি লেখা আছে, ব্লিড, দেখতে পাচ্ছি। ওই যে আমরা বিজনেস কার্ড বানিয়েছিলাম ফটোশপে, ফ্লেয়ার ডিজাইন বানিয়েছিলাম, তখন ব্লিড দিয়েছি। ব্লিড দেওয়ার জন্য গিয়েছিলাম কোথায়, ইমেজ সাইজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজে গিয়ে এক্সট্রা পার্ট নিয়েছিলাম। ইলাস্ট্রেটর এতটাই অ্যাডভান্স, আপনাকে কি করে দিবে, সুবিধা করে দিয়েছে যে আপনি ডকুমেন্ট নেওয়ার সময় কি করতে পারবেন, ব্লিড নিতে পারবেন। ডকুমেন্ট ক্রিয়েট করার সময় ব্লিড ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, এটাও একটু পরে দেখাচ্ছি। আর নিচে আরো কিছু অপশন আছে, অ্যাডভান্স অপশন, মোর সেটিংস, একটা একটা করে সব দেখব। আমি এখানে কি করলাম, কোনো কিছু করি নাই, জাস্ট এখানে নাম সেট করে দিলাম, আর ওয়াইড আর হাইট দিয়ে ক্রিয়েটে ক্লিক করে আমার সামনে একটা ডকুমেন্ট চলে আসছে। এটা হচ্ছে আমার পেজ, এটার উপরে আমি লিখবো, আর্ট করব, যার কিছু করার এখানে কাজ করব। ফটোশপে এই যে সাদা কালার যে বোর্ডটা দেখা যাচ্ছে, শুধুমাত্র এই বোর্ডের মধ্যে আমরা কি করতে পারি, কাজ করতে পারি। বোর্ডটার বাহিরে কোনো ডিজাইন চলে গেলে, কোনো টেক্সট চলে গেলে সেটা কখনোই কি হতো না, দেখা যেত না, তাই না, ভ্যানিশ অবস্থায় থাকতো। বাট ইলাস্ট্রেটর এতটাই অ্যাডভান্স, এই যে আমরা দেখতে পাচ্ছি যতটুকু ওয়ার্ক স্পেস, যতটুকু স্পেস দেখতে পাচ্ছেন, এই উপরে নিচে ডানে বামে যা দেখতে পাচ্ছেন, আপনার আর্টবোর্ডটা এই যে দেখেন একদম ছোট, একদম ছোট হয়ে গিয়েছে। আমার মনিটর যতটুকু আমরা দেখতে পাচ্ছি, এই টোটালটাকে বলা হচ্ছে ওয়ার্ক স্পেস। একদম এইখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত সব, এই সবটুকুকে বলা হচ্ছে ওয়ার্ক স্পেস। ইলাস্ট্রেটর আপনাকে অবাধ স্বাধীনতা দিয়েছে যে আপনি আর্টবোর্ডের বাহিরেও কি করতে পারবেন, এই ওয়ার্ক স্পেস জুড়ে কাজ করতে পারবেন। যেইখানে খুশি আপনি কাজ করতে পারবেন, যেইখানে খুশি কাজ করেন, কোনো না নেই। বাট কন্ডিশন একটাই, কন্ডিশন হচ্ছে আপনি যেখানেই কাজ করেন না কেন ওয়ার্ক স্পেস জুড়ে
সব শেষে আপনাকে আর্টবোর্ডে ফিরে আসতে হবে। কোথায় আসতে হবে? আউটপুটের আগে অবশ্যই আর্টবোর্ডে ফিরে আসবেন। আপনি জেপিজি ইমেজ চাচ্ছেন, ছবি চাচ্ছেন, আপনাকে অবশ্যই আর্টবোর্ডের ভিতরে নিয়ে আসতে হবে, তা না হলে আপনি খুঁজে পাবেন না। দুইটা অপশন থাকে, একটা হচ্ছে আর্টবোর্ডের ভিতরে, আবার আর্টবোর্ড ছাড়া। একটা একটা করে সব জিনিস দেখবো আমরা এখন একটা আর্টবোর্ড নিয়েছি। আবার কন্ট্রোল এন দিই, ডকুমেন্ট সেটআপ পর্বটা শেষ করি। এখন কি করব? এখানে ব্লিড অ্যাপ্লাই করব। ব্লিড কি ছিল? 0। খেয়াল করে দেখেন ডান পাশে একটা এই যে সিকলের মতো দুইটা চেইনের মতো অপশন আছে, একটা চেইনের ভিতর দিয়ে আরেকটা চেইন চলে গিয়েছে। এই চেইনটা হচ্ছে যখন আপনি এই চেইনটা এই অবস্থায় থাকবে, দ্যাট মিন্স প্রপোর্শন অবস্থায় আছে। আপনি যে কোনো একটার মান দিবেন। ধরে নিলাম আমি এখানে দিলাম 0.5, এখানে 0.5 দিয়ে অন্য যে কোনো একটা ঘরে ক্লিক করেন, সাথে সাথে ওই মানটা সবগুলো ঘরে চলে আসবে অটোমেটিক্যালি। এটা হচ্ছে প্রপোর্শন, মানে প্রপোর্শন আকারে সব জায়গায় কি হবে? সমানভাবে ছড়িয়ে যাবে। ক্রিয়েটে ক্লিক করেন, এই যে দেখেন আর্টবোর্ডের চারপাশে একটা ব্লিড শো করছে। ঠিক আছে, আবার কন্ট্রোল এন এ চলে যাই। আমি এবার কি করলাম, এটাকে 0 করে দিই, আগে 0 করে দিলাম। এই প্রপোর্শনটাকে এবার তুলে দিলাম। তুলে দেওয়ার পর দেখেন মানে লক খুলে গিয়েছে, প্রপোর্শন আনলক হয়ে গিয়েছে। এখন আপনি কি করতে পারেন? সাপোজ আমি এখানে দিলাম 0.5, অন্য যে কোনো একটা ঘরে ক্লিক করেন। কোনো চেঞ্জ আসছে? চেঞ্জ আসেনি। টপে দিয়েছেন 0.5, বটমে দিলাম ধরেন 0.25, লেফটে দিলাম আমি 1, রাইটে দিলাম 2 ইঞ্চি। এখন ক্রিয়েট করেন, খেয়াল রাখেন টপ 0.5, বটম 0.25, লেফটে 1, রাইটে 2। এবার দেখেন আপনার এটা ব্লিডটা কি হয়েছে। 0.5, 0.25, 0.1, সরি 1 আর হচ্ছে 2। ব্লিডটা ইন্ডিভিজুয়াল সমান হয়নি, আলাদা আলাদা হয়ে গিয়েছে। সো আমরা এটাকে প্রপোর্শন করে রাখি, সবাইকে 0 দিয়ে দিই। ক্লিয়ার? এবার আসি অ্যাডভান্স অপশনে। অ্যাডভান্স অপশনে যাওয়ার পর দেখবেন কালার মোড। আমি অ্যাডভান্স অপশনটা অফ করে রেখেছি। এই যে কালার মোড CMY কে, কারণ ইলাস্ট্রেটর ডিফল্ট ভাবে CMY কে চুজ করে রাখে, আর ফটোশপ ডিফল্ট ভাবে RGB কে চুজ করে। আর PPI, হ্যাঁ RGB কালার মোডকে। PPI মানে এখানে ফটোশপে কি ছিল? PPI মানে কি? পিক্সেল পার ইঞ্চি। ফটোশপ রেস্টার গ্রাফি বা রেস্টার ইমেজ নিয়ে কাজ করে, পিক্সেল নিয়ে কাজ করে, সেজন্য ওটা ছিল পিক্সেল পার ইঞ্চি। আর ইলাস্ট্রেটর কি করে? ভেক্টর নিয়ে কাজ করে, ডট ডট। আপনি পেন্সিল দিয়ে বা কলম দিয়ে যখন ডট 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 কোনো কিছু আর্ট করবেন, ছোটবেলা আমরা পড়েছিলাম সরল রেখা বা রেখা কাকে বলে। অনেকগুলো বিন্দু যখন কি হয় একটার পর একটা বসে কোনো কি সৃষ্টি করে, যে দাগের মতো যে এটা সৃষ্টি করে, তাকে তো রেখা বলে, তাই না? এই ইলাস্ট্রেটরটা হচ্ছে ভেক্টর যা ডট ডট নিয়ে কাজ করে, এটাকে আমরা বলি পয়েন্ট। এখানে PPI মানে পয়েন্ট পার ইঞ্চি। সে ডিফল্ট ভাবে 300 নিয়ে নিয়েছে, কারণ প্রিন্টে যে কাজগুলো যাবে সেগুলো ডিফল্ট ভাবে কি 300 নিয়ে কাজ করে। এইটাকে আপনি মডিফাই করতে পারবেন। জাস্ট অ্যাডভান্স অপশনটাতে ক্লিক করেন, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। CMY কে RGB তে কনভার্ট করতে পারবেন, 300 কে কমিয়ে দিতে পারবেন 150 বা 72। আর প্রিভিউ মোড ডিফল্ট আছে, এটাকে আপনি পিক্সেলে ক্লিক করলে পিছনে পিক্সেলের মতো ঘর ঘর আসবে, ওভার প্রিন্ট দিলে ওভার প্রিন্টের মতো চিহ্ন চলে আসবে। ঠিক আছে, এরপরে এই যে মোর সেটিংসটাতে চলে যাব। মোর সেটিংসে গেলে এই সবগুলো জিনিস তো আপনি পাবেন, সাথে কিছু এক্সট্রা অপশন চলে আসবে। আমরা মোর সেটিংসে চলে যাই, যাওয়ার পর দেখেন নেম, এই যে নেম আনটাইটেল 4,
প্রোফাইল আছে, ফটোশপের মতো প্রোফাইল দেখা যায়, যে অন্য কোনো প্রোফাইলে কাজ করতে চান কিনা, দরকার নেই। নাম্বার অফ আর্টবোর্ড, এই যে দেখেন নাম্বার অফ আর্টবোর্ডস, এই যে আর্টবোর্ডস এইটা এবং এটা। এরপরে সাইজ, চাইলে আপনি আর্টবোর্ডের সাইজ এখান থেকে ডিফল্ট কিছু সাইজ আছে সেই সাইজ দিতে পারেন। ওয়াইড পেয়েছি, হাইট পেয়েছি, কোন ইউনিটসে কাজ করব সেই ইউনিটটা পেলাম, ওরিয়েন্টেশন, ব্লিড, আর হচ্ছে ওই যে অ্যাডভান্স অপশন সব আছে। এক্সট্রা কোন পার্ট আছে, এই যে নাম্বার অফ আর্টবোর্ড ওর এক্সট্রা কিছু অপশন আছে, এগুলা নিয়ে আমরা এখন কথা বলবো। আর্টবোর্ডটা কি সেটা আগে বুঝি। আর্টবোর্ড হচ্ছে এই যে মাত্র যে দেখে আসলাম সাদা কালারের যতটুকু বক্স দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় আর্টবোর্ড। হোয়াইট কালারের যে পার্টটা দেখতে পাচ্ছি ওটাকে কি বলে, আর্টবোর্ড বলে থাকে। ধরে নিলাম আপনার ক্লায়েন্ট আপনাকে একটা নোটপ্যাড ডিজাইন করতে দিল, অথবা একটা ম্যাগাজিনই ডিজাইন করতে দিল, খুব ছোট্ট একটা ম্যাগাজিন, 10 পেজের একটা ম্যাগাজিন ডিজাইন করতে দিয়েছে। তো আপনাকে কি করতে হবে, আপনি চাইলে 10টা আর্টবোর্ড আলাদা আলাদাভাবে নিয়ে নিতে পারবেন, মেজারমেন্ট ঠিক করে আলাদা আলাদা 10টা আর্টবোর্ড মানে 10টা সারফেস কাগজ নিয়ে নেবেন, এর উপরে ডিজাইন করবেন। সেটা কিভাবে, এখান থেকেও 10 লিখতে পারেন, আমরা এখানে লিখলাম না, আমরা হচ্ছে ওই মোর সেটিংসে চলে যাই, কারণ প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে দেখবো। তো এই আর্টবোর্ড যখন একের অধিক হয়ে যাবে, একটা থাকলে এই অপশনগুলো সব হাইড অবস্থায় থাকবে, বাট যখনই 2 বা তার চেয়ে বেশি হবে তখনই কি হবে, এই অপশনগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন 2 দেওয়ার সাথে সাথে এই অপশনগুলো অ্যাক্টিভ। যত বেশি আর্টবোর্ড হবে তত বেশি এই জিনিসগুলো কি হবে, অ্যাক্টিভ হবে। ধরে নিলাম আমার ক্লায়েন্ট আমাকে 10 পেজের একটা ম্যাগাজিন ডিজাইন করতে দিয়েছে। তো এখানে আসার পর এই প্রথম 2টা যদি আপনি অ্যাক্টিভ করেন তাহলে এই কলামটা অ্যাক্টিভ হয়ে যাবে, বাট পরের 2টা ক্লিক করলে আর অ্যাক্টিভ হবে না, হাইড অবস্থায় থাকবে। স্পেসিং মানে হচ্ছে একটা পেজ থেকে বা একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ডের মধ্যে আপনি কতটুকু গ্যাপ রাখতে চাচ্ছেন। সাপোজ আমি এটা দিলাম 0.5 করে গ্যাপ থাকবে। 10টা আর্টবোর্ড, একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ডের মধ্যে 0.5 ইঞ্চি করে গ্যাপ। আমি ফার্স্টেরটা সিলেক্ট করলাম। ও বলেছে আপনার আর্টবোর্ডগুলো রো বরাবর যেতে থাকবে যতক্ষণ না আপনি ব্রেক দিচ্ছেন। যারা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করে, তারপরে মানে ওয়েবসাইটের কোডিং করে থাকে, কোডিং এর সময় ওনাদের HTML এর একটা কোডিং থাকে যে একটা লাইনের পরে ব্রেক আসবে, ব্রেক দিয়ে দিয়ে লাইন ক্রিয়েট করে। ঠিক আমরাও আর্টবোর্ডকে ব্রেক দিতে পারি। আপনি যতক্ষণ না ব্রেক দিবেন ততক্ষণ কি হবে, আর্টবোর্ডগুলো বাম থেকে ডানের দিকে যেতে থাকবে, লেফট টু রাইট রো বরাবর। পরেরটা বলছে আপনি যতক্ষণ না ব্রেক না করবেন, যে ব্রেক দেওয়ার পর সে আবার ঘুরে যাবে, উল্টা ঘুরে যাবে, যতক্ষণ ব্রেক না দিবেন ততক্ষণ সে কলাম বরাবর উপর থেকে নিচের দিকে আসতে থাকবে। আর এর পরেরটা হচ্ছে এখানে কোনো ব্রেক দিতে পারবেন না, সে অটোমেটিক্যালি সবাইকে নিয়ে লেফট থেকে রাইটে যাবে অথবা টপ থেকে বটমে আসবে, মানে উপর থেকে নিচে আসবে। আমরা ফার্স্টেরটা সিলেক্ট করি। প্রথমটা সিলেক্ট করার সাথে সাথে ব্রেকের অপশন চলে আসছে, যে আপনি কয়টা ভাগে ভাগ করতে চান কলাম বরাবর, কারণ এটা তো কলাম বরাবর যাবে, রো মানে সে রো বরাবর যাবে বাট কলামে ভাগ করতে হবে। আমি এখানে দিলাম যে 3টা, টোটাল 3টা কলামে ভাগ করবে, বাকি সব ঠিক থাকলো। ক্রিয়েট ডকুমেন্ট, এই যে দেখেন আমি ব্লিড দিয়েছিলাম নাকি, শিট, একটা মিনিট। ওকে, 10টা আর্টবোর্ড 0.5 করে গ্যাপ, 3টা কলামে থাকবে, ফার্স্টেরটা সিলেক্ট, ক্রিয়েট। এই যে দেখেন টোটাল কয়টা আর্টবোর্ড ছিল, 10টা আর্টবোর্ড। আপনি 3টা করে ব্রেক দিয়েছেন, মানে হ্যাঁ 3টা পর্যন্ত আসার পর ব্রেক পাবে,
সে কি বলেছে লেফট থেকে রাইটের দিকে যাবে, মানে রো বরাবর থাকবে। এই যে এইখান থেকে শুরু, এটা 1 নাম্বার হলে 1 2 3, এরপরে কি পেলো এখানে ব্রেক, ব্রেক পাওয়ার পর আবার এখানে চলে আসছে 4 5 6, ব্রেক পেয়ে 7 8 9 ব্রেক পেয়েছে, এটা হচ্ছে 10 নাম্বার। পরেরটা কি বলেছে, এর পরেরটা বলেছে সে কলাম বরাবর যেতে থাকবে, বাট ব্রেক পেলে সে পরবর্তী কলামে চলে যাবে। ক্রিয়েট ডকুমেন্ট। এখন দেখেন চেঞ্জেস, আগেরটা দেখেন পরেরটা। এবার কি আসছে, আপনি যেহেতু 3টা কলাম দিয়ে দিয়েছেন, সে উপর থেকে নিচের দিকে যাবে। এটা যদি 1 হয় 1 2 3 4 5 6 7 8 9 10 দিয়া। আর তারপরেরটা এটা তারও সহজ, জাস্ট রো বরাবর যেতে থাকবে। এই যে এখান থেকে দেখেন রো বরাবর যাচ্ছে, সব ডান দিকে যাবে। এর পরেরটা হচ্ছে কলাম বরাবর উপর থেকে নিচের দিকে আসতে থাকবে। এই যে কলাম বরাবর উপর থেকে নিচের দিকে আসতে থাকবে। তো আসলে যখন আমরা এই যে 10 15 20 পেজের বা আরো বেশি হয়, এক একটা ম্যাগাজিন তো আরো অনেকগুলো পেজ হয়, তখন আমরা ইনডিজাইনে ডিজাইন করে থাকি। ইনডিজাইনে আরো সুবিধা, এই পেজ সেটআপ করতে গিয়ে ডিজাইন করতে গিয়ে আরো সুবিধা হয়। ডকুমেন্ট সেটআপ বুঝতে পেরেছি? জি ম্যাম। ওকে। মাঝে মাঝে এমন হতে পারে যে ভুলবশত আমি আর্টবোর্ড আগে নেইনি। প্রথমেই আমি কি করলাম, আর্টবোর্ড নেইনি। যে কাজটা আমি করি, আমি কখনোই আর্টবোর্ড আগে নেই না, ব্লিড নেই না, কোনো কিছু নেই না, সব আমি ভিতর থেকে কাজ করি। ফার্স্টে একটা নর্মাল ডকুমেন্ট নিয়ে নেই, নেওয়ার পরে কাজ কমপ্লিট হয়ে গেলে আমি এখানে আর্টবোর্ড অ্যাড করতে পারবো, ডিলিট করতে পারবো, তারপরে সেট আপ করতে পারবো, সব কিছু আমি এখান থেকেই কাজ করতে পারবো ভিতরের অপশন থেকে। তো আমরা ডকুমেন্ট সেট আপ করতে পারবো। এখন আসি ওভারভিউতে বা ইন্টারফেস ওভারভিউ। এই যে চেহারাটা দেখতে পাচ্ছি ফার্স্ট টু লাস্ট, এখান থেকে শুরু করে এই যে টোটালটা, এটা হচ্ছে ইলাস্ট্রেটরের ইন্টারফেস। এই চেহারাটা হচ্ছে ইলাস্ট্রেটরের ইন্টারফেস। এখানে কি কি থাকবে, থাকবে হচ্ছে ওয়ার্ক স্পেস, এরপরে হচ্ছে আর্টবোর্ড, একদম উপরের অপশনটাকে কি বলা হয় মেনু বার, পরের অপশনটাকে বলা হয় কন্ট্রোল বার, কন্ট্রোল প্যানেল অথবা অপশন বার, যে যে নামে ডাকুক। লেফট সাইডে আমাদের টুলস প্যানেল বা টুলস বার, ডান পাশে হচ্ছে সাব কন্ট্রোল প্যানেল বা সাব কন্ট্রোল বার অথবা সাব অপশন বার। তো এমন হতে পারে যে আপনি যখন কাজ করছেন এই জিনিসগুলো নাও থাকতে পারে। দাঁড়ান, এগুলা কিছু নাও থাকতে পারে। এই যে এইরকমটা থাকবে, আপনি যখন ওপেন করবেন আপনার ডকুমেন্ট, একটা ডকুমেন্ট নিয়ে ওপেন করবেন, তখন এইরকম থাকবে। টুলসগুলা কয়েকটা টুলস থাকতে পারে, মেনু বারের অপশনের পরে কন্ট্রোল প্যানেল বা কন্ট্রোল বার নেই, ডান পাশে কোনো অপশন বার নেই, কোনো কিছুই নেই। তাহলে এখন আমি কি করব, কোথায় পাবো? অথবা মাঝে মধ্যে এমন হতে পারে কাজ করতে গিয়ে ভুলবশত এগুলো চলেও যেতে পারে, ক্লিক করে চলে যেতে পারে। হ্যাঁ উইন্ডোতে, হ্যাঁ উইন্ডোতে সব পাবো আমরা। আপনি যখন এজেন্সিয়ালে আসবেন, এজেন্সিয়াল থেকে আপনি কোন অপশনটাতে কাজ করছেন, এটা হচ্ছে ওয়ার্ক স্পেস। এজেন্সিয়াল মানে আমার যেটা যেটা প্রয়োজন আমি সুন্দর করে এনে সেট আপ করে নিয়ে কাজ করব। আর এজেন্সিয়াল ক্লাসিক, ক্লাসিক রিলেটেড যে জিনিসগুলো প্রয়োজন সে আমাকে শো করবে। পেন্টিং মানে পেন্টিং রিলেটেড যা যা টুলস লাগে, অপশনগুলো লাগে সব আমাকে সে দেখাবে, ওই অনুযায়ী আমি কাজ করতে পারবো। প্রিন্টিং অ্যান্ড প্রুফিং, টাইপোগ্রাফি রিলেটেড যেই জিনিসগুলো প্রয়োজন, যেমন কন্ট্রোল প্যানেল, সরি টাইপ কন্ট্রোল প্যানেল, তারপরে হচ্ছে ক্যারেক্টার প্যানেল, প্যারাগ্রাফ, আরও যে যে অপশনগুলো থাকে সব শো করবে। আমরা এটা এজেন্সিয়াল করে রাখি। রিসেট করে দিলেই মোটামুটি
একটা সফটওয়্যারের স্টার্টিং যেমন থাকে এরকমটা শো করবে। এরপরও মনে হচ্ছে টুলসগুলো অনেক কম, চলে যাবেন উইন্ডো থেকে টুল বার্স নামে একটা অপশন পাবেন। এখানে আসার পর অ্যাডভান্সে ক্লিক করবেন, তাহলে অ্যাডভান্স যত টুলস আছে সব চলে আসবে। আবার উইন্ডো থেকে এই যে কন্ট্রোলটাতে টিক মার্ক করে দিলেই কন্ট্রোলের অপশনটা চলে আসবে। আসার পর সাপোজ আমার কাজ করার জন্য অনেক কিছুই প্রয়োজন হতে পারে, যেমন অ্যালাইন প্রয়োজন। আমি অ্যালাইনটা সিলেক্ট করলাম, এই অ্যালাইনটাকে ড্র্যাগ করে টেনে নিয়ে আমি ডান পাশে এই যে অপশন বারের এখানটায় ছেড়ে দেব। ব্লু কালার হয়ে যাওয়ার পর ছেড়ে দিবেন, এর আগে ছাড়বেন না। এখানে যাবেন, ব্লু কালার বার আসবে, ছেড়ে দেন। তারপরে আমার দরকার পড়ে হচ্ছে ক্যারেক্টার প্যানেল। কোথায় আছে ক্যারেক্টার? এই যে টাইপে চলে যান, টাইপ থেকে ক্যারেক্টারে ক্লিক করবেন, এটাকে টেনে নিয়ে আমি এখানে ছেড়ে দেব। এরপরে আমার দরকার পড়ে সোয়াচ মানে কালারের অপশন, সোয়াচটা নিয়ে আসি। এরপরে আমার গ্রেডিয়েন্ট প্রয়োজন হতে পারে কাজ করার সময়, গ্রেডিয়েন্টে ক্লিক করেন, গ্রেডিয়েন্ট নিয়ে যান। আপনার যেটা প্রয়োজন আপনি এখানে এনে সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন। তো টোটাল ওয়ার্ক স্পেসের যে ইন্টারফেস সেটা কি বুঝতে পেরেছি? मैम। আচ্ছা, जी मैम। ওকে। মেনুবারের ফাইলে গেলে আপনি নতুন ফাইল নিতে পারবেন, ওপেন করতে পারবেন। পিছনের কোনো ফাইল থাকলে রিসেন্ট যে ফাইলগুলো আছেন ওপেন করেছেন সেগুলো এখানে শো করবে। তারপরে হচ্ছে ওকে, এইটাই ডকুমেন্ট সেভ করার জন্য যে সেভ অপশন, এগুলো তো ফটোশপে যা যা দেখে আসছি সেম অ্যাজ। এডিট অপশনে গেলে শর্টকাটগুলো জানবো, কপি পেস্ট আনডু রিডু যে অপশনগুলো আছে পাবো। অবজেক্ট থেকে কোথায় কি আছে ডিটেলস একটু ঘেটে ঘুটে দেখবেন, টাইপে সিলেক্ট ইফেক্ট কোথায় কি আছে। আর আপনার যদি কোনো টুলস যে কোনো কিছু জানার প্রয়োজন উইন্ডোতে চলে গেলে সব কিছু পেয়ে যাবেন, ডিটেলস পেয়ে যাবেন এখানে এসে। ফটোশপে কালার অ্যাপ্লাই করার যেত কয়ভাবে? तीन भाবে হয়তো করে ম্যাম। হ্যাঁ, ওই যে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার, মানে সিলেকশন মোডে থাকলে 1 2 এখান থেকে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার, আবার এই পাশে ডান পাশে কালার প্যালেট চলে আসতো। টোটাল 2-3 ভাবে কালার অ্যাপ্লাই করা যেত। শেপ মোডে যারা ছিল তাদের জন্য 2টা অপশন ছিল, কি ফিল আর স্ট্রোক। স্ট্রোক। ইলাস্ট্রেটরে সিলেকশনের কোনো কাজ এখানে পাবেন না, সিলেকশন বলতে কোনো কিছুই পাবেন না। এখানে সব কিছু কি শেপ ভেক্টর। কিভাবে? হ্যাঁ, সিলেকশন না ধরতে পারলে কাজ করব কিভাবে? না না না, ওই সিলেকশন না, ওই যে ডট 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 যে সিলেকশন চলে আসতো না, মানে একটা ডট 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 চারপাশে সিলেকশন আসতো, ওইটা ওই সিলেকশন নিয়ে কোনো কাজ করতে পারবেন না। মানে পিক্সেলের কোনো কাজই এখানে নাই। আমরা ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতাম অল্টার ডিলেট কন্ট্রোল ডিলেট বা অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে। এখানে এগুলো কোনো কিছু পাবেন না, এখানে জাস্ট 2টা পাবেন, একটা হচ্ছে ফিল আর একটা হচ্ছে স্ট্রোক। ফিল মানে সে পুরোটাকে রং করে দিবে, টোটালটা যতটুকু শেপ আপনি ক্রিয়েট করবেন টোটালটাকে সে রং করবে। স্ট্রোক হচ্ছে শুধু বর্ডার বা বেজ লাইনের মধ্যে কালার করবে। আপনি কালার কয়ভাবে অ্যাপ্লাই করতে পারবেন এখানে? এখানে হচ্ছে টোটাল আপনি 4 ভাবে কালার অ্যাপ্লাই করতে পারবেন। কি কি? ফার্স্ট অফ অল এইখানে যেমন আমি একটা শেপ নিয়ে আসি, একটা শেপ নিয়ে আসলাম, এটা হচ্ছে ফিল কালার, নিচেরটা হচ্ছে স্ট্রোক। যাকে আপনি কালার অ্যাপ্লাই করতে চান তার উপরে ডাবল ক্লিক করেন, কালারের স্লটটাও দেখতে পাবেন যে কোন স্লটের কালার এবং কি ভ্যারিয়েশন হবে, সেই ভ্যারিয়েশনে ক্লিক করলে কালার চেঞ্জ। স্ট্রোকের কালার চেঞ্জ করতে চাইলে স্ট্রোকের উপর ডাবল ক্লিক করেন, ওই যে কালার চেঞ্জ করে দেন, কালার চেঞ্জ হয়ে যাবে। স্ট্রোকের কালার আপনার প্রয়োজন নেই, এখান থেকে নান করে অফ করে দিতে পারেন। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন এই পাশ থেকে, অথবা সলিড কালার। আর ফিলেও সেম, ফিল কালার আপনার গ্রেডিয়েন্ট প্রয়োজন, এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করলে গ্রেডিয়েন্ট চলে আসবে, নান করে দিলে কোনো কালারই থাকবে না। এটা গেল একভাবে। 2,
এই যে এখান থেকে ডেমো কিছু সোয়াচের কালার দেওয়া আছে, আপনার পছন্দের কালারগুলো কি করতে পারবেন, অ্যাড করে নিতে পারবেন। গ্রেডিয়েন্ট প্যাটার্ন সহকারে আছে। আবার যদি পছন্দের কোনো কালার থাকে সেই কালার এখান থেকে অ্যাড ডিলিটও করে দিতে পারবেন। স্ট্রোকেও সেম, স্ট্রোকও যদি আপনি চেঞ্জ করতে চান, ডিলিট করতে চান, এখান থেকে কাজ করতে পারবেন, অ্যাড করতে পারবেন। আর স্ট্রোক দেওয়ার পর ডান পাশে যে স্ট্রোকের অপশন, জাস্ট এখানে এসে ক্লিক করলে ডেমো কিছু স্ট্রোক দেওয়া আছে, যেটা আপনার প্রয়োজন আপনি ডেমো দিয়ে দিতে পারেন। সাপোজ আমার, অথবা এইখানে এসে এই যে ঘরটাতে এসে জাস্ট একটা ক্লিক করে মাউজের স্ক্রল উপরের দিকে ঘোরালে স্ট্রোক কি হবে, বাড়বে, নিচের দিকে ঘোরালে স্ট্রোক কমতে থাকবে। ওকে, আর এগুলো একটা একটা করে দেখতে থাকবো। এই যে টুলস করতে গেলে এই অপশনগুলো সব চলে আসবে। তাহলে একভাবে গেল কালার, দুই আরেকটা কি, আরেকটা হচ্ছে এই যে কালার প্যালেট। এটা কোথায় পাবেন, উইন্ডো থেকে এই যে কালার অপশন সিলেক্ট করলে কালার প্যালেট চলে আসে। এটা কি, কালারে ক্লিক করবেন। ধরেন আমি ডকুমেন্ট নেওয়ার সময় কি করলাম, CMYK তে কালার মোড নিয়েছি। এখন আমার প্রয়োজন হতে পারে যে কি করতে হবে, RGB তে কনভার্ট করতে হবে। কোথায় পাবেন এটা, এই কালার অপশনটাতে আসতে হবে। এখান থেকে যদি আপনি ফিল কালার চেঞ্জ করতে চান, যে কোনো কালার চুজ করেন, সে সেই কালারটা নিয়ে নিবে। অথবা আপনার যদি মান জানা থাকে যে সায়ান কত হবে, মেজেন্টা কত হবে, ইয়েলো, তারপরে কি ব্ল্যাক কত হবে, সব আপনি এখান থেকে কি করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, কন্ট্রোল করে অ্যাপ্লাই করতে পারবেন। স্ট্রোকেও সেম, স্ট্রোকের কালারও আপনি যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারবেন, অথবা এখান থেকে মান বসিয়ে কন্ট্রোল করতে পারবেন। এটা গেল CMYK এর পার্ট। আমার এখন RGB দরকার। এই যে থ্রি ক্লিবারে ক্লিক করেন, এখান থেকে আপনি কালার মোড চেঞ্জ করে দেন। RGB দরকার, RGB চলে আসবে। HSB, হুই স্যাচুরেশন ব্ল্যাক ক্রিয়েট করলে হুই স্যাচুরেশন ব্ল্যাক চলে আসবে। ঠিক আছে, আর RGB তে ক্লিক করলে এই যে নিচে আবার একটা কোড নাম্বার চলে আসে। ওই যে আমরা গুগল থেকে বিভিন্ন ধরনের কোড নিয়ে আসি না, কালারের ওয়েব টেমপ্লেটে দেখেছিলাম। যে একটা কালার আমার পছন্দ হলো, সেই কালারটা আমি কি করতে চাচ্ছি, সাপোজ একটা ওয়েবসাইটে চলে যাই। এই ওয়েবসাইটে আসলাম, উইক্সে আমি আমার কালার পিকারটা সিলেক্ট করি, কোন কালারটা আমার পছন্দের। সাপোজ এই কালারটা পছন্দ হয়েছে, জাস্ট একটা ক্লিক করেন, ক্লিক করে কালার কপি হয়ে গেল। এখানে যাব, কপি টু ক্লিপবোর্ডে যাই, আমি এটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে এখানে এসে আপনি Ctrl+V দিয়ে পেস্ট করে দেন, দেখেন কালার চলে আসছে। ইন্টারে প্রেস করেন, যে কালারটা পছন্দ করেছেন সেই কালারটা এখানে চলে আসছে। এটা গেল। আর আরেকটা হচ্ছে ওই যে সোয়াচ, এখানে যে সোয়াচ দেখেছিলেন, এখান থেকে সেম জিনিসটা এই জায়গায়ও আছে। এই যে আপনি ফিল কালার চেঞ্জ করতে চান, ফিল সিলেক্ট করে জাস্ট ক্লিক করেন, কালার চেঞ্জ হতে থাকবে। সেম স্ট্রোক ক্লিক করে কালার চেঞ্জ করবেন। থ্রি ক্লিবারে ক্লিক করে সোয়াচ অ্যাড, ডিলিট অথবা অন্য কোনো সোয়াচ থাকলে সেগুলো আপনি নিয়ে আসতে পারেন। এই যে সোয়াচ গ্যালারি, এগুলো সব কাজ করতে করতে একটা একটা করে বুঝে যাব আমরা। যত বেশি প্র্যাকটিস করব তত বেশি বুঝতে পারবো। এটা গেল কালারের অপশন। আমি আসতেছি, একটা মিনিট, চোখের মতো কি করবো, 1 মিনিট। একটা একটা করে দেখি। ফটোশপের মতো আপনি আর্টবোর্ডকে বড় ছোট করার জন্য কি করতে পারেন, একদম নিচে চলে আসেন, এই যে জুম টুল দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে জুম টুলস। কিবোর্ড থেকে জেটে প্রেস করলে জুম টুল সিলেক্ট হয়ে যাবে। জুম টুলটা দিয়ে যেই প্লেসে আপনি ক্লিক করবেন সেই প্লেসটা কি হবে, জুম হতে থাকবে, আপনার চোখের সামনে বড় হতে থাকবে। সর্বোচ্চ ওর জুম করার ক্ষমতা হচ্ছে
64,000%, 64,000% সে জুম করতে পারে। আর জুম আউট করার জন্য জাস্ট আপনি অল্টারটা চেপে ধরে ক্লিক করলে সে কি করবে, জুম আউট করতে থাকবে। এই যে জুম আউট হচ্ছে, ক্লিয়ার। অথবা আপনি যে কোনো টুলসে কাজ করছেন, অন্য যে কোনো টুলসে কাজ করছেন, যে কোনো টুলসে কাজ করার সময় একটু কষ্ট করে অল্টারটা চেপে ধরে মাউসের স্ক্রলটাকে উপরের দিকে ঘোরালে জুম ইন হবে, আর স্ক্রলটাকে নিচের দিকে ঘোরালে জুম আউট হবে। তাহলে কোনটা সুবিধা হলো, যে আমি অন্য একটা টুলসে কাজ করছি, সেই টুলসে থাকা অবস্থায় অল্টার ধরে জাস্ট স্ক্রল করলে কি হচ্ছে, জুম ইন জুম আউট হচ্ছে, নাকি টুল সিলেক্ট করে কাজ করলে সুবিধা হবে? অবশ্যই অল্টার প্রেস করে ধরে কাজ করলে আপনাদের সুবিধা হবে। এরপরে হচ্ছে হ্যান্ড টুল। এখান থেকে হ্যান্ড টুল সিলেক্ট করে আপনি কি করতে পারেন, ওয়ার্ক স্পেসটাকে মুভ করতে পারেন এক জায়গা থেকে আরেক জায়গায়। আর আমি যেটা করি সেটা হচ্ছে, আমি অন্য যে কোনো টুলসে থাকা অবস্থায় আমরা জাস্ট কিবোর্ডের স্পেসটাকে চেপে ধরবো। স্পেসটাকে চেপে ধরলে হ্যান্ড টুল চলে আসছে, তখন আপনি হ্যান্ড টুলের কাজটা কভার করতে পারবেন। ক্লিয়ার? এরপরে এই যে টুলসগুলো আছে, এই টুলসগুলো আপনি মেনটেন করতে পারবেন কিভাবে? চলে যাবেন এডিটের এই যে প্রিফারেন্স অপশনে, দেখেন প্রিফারেন্সে এসে আপনি সব কিছু মেনটেন করতে পারবেন। এখান থেকে টাইপ, ইউনিট, গাইডলাইন, কালার কি হবে, কোনটা কেমন থাকবে। তার উপরে দেখেন কিবোর্ড শর্টকাট, কোন কিবোর্ডের শর্টকাট কোনটা, সেটাও আপনি এখান থেকে দেখে নিয়ে মনে রাখতে পারবেন। মুখস্থ করে নিলে তো বেটার, আর মুখস্থ কাজ করতে করতে মুখস্থ হয়ে যাবে, নো টেনশন। দেখেন, আর যদি চান যে আপনি সার্চ করে নিতে চান, সেটাও কাজ করতে পারেন। এইগুলো কাহিনী। পরের স্টেপ হচ্ছে আর্টবোর্ড নিয়ে একটু কথা বলি। আমরা আজকে আর্টবোর্ড এইগুলো ছোট ছোট পার্টগুলো দেখে ফেলবো। এই যে আর্টবোর্ডটা বললাম না আমি ডকুমেন্ট, নর্মাল একটা ডকুমেন্ট নিয়ে নিলাম। নর্মাল ডকুমেন্ট নেওয়ার পরে আমি আমার কাজ কমপ্লিট করব। কাজ কমপ্লিট করে এরপরে হচ্ছে আমরা আর্টবোর্ড নিয়ে কাজ করব। যে হয়তোবা ভুলবশত আমি আমার আর্টবোর্ডটাকে কি করি নাই, সেট আপ করি নাই, প্রথমে নিয়ে নেইনি। প্রথমে আর্টবোর্ডটা না নিয়ে আমি ভিতর থেকে কিভাবে আর্টবোর্ডটাকে চেঞ্জ করব, এডিট করব, সেটা হচ্ছে ওই যে দেখেন হ্যান্ড টুলের উপরে একটা টুলস দেখতে পাওয়া যাচ্ছে। এই যে আপনি যখন এই টুলসটাকে সিলেক্ট করবেন, সাথে সাথে আর্টবোর্ড অপশনটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে কয়টা আর্টবোর্ড দেখাচ্ছে? একটা আর্টবোর্ড। এই আর্টবোর্ডটার সাইজ কত? 7/5। আপনি একটু কষ্ট করে উপরের দিকে তাকান, দেখেন এই যে এখানে দেখা যাচ্ছে ওয়াইড কত 7, হাইট কত 5, এবং ওরিয়েন্টেশন আছে কিসে? ল্যান্ডস্কেপ বা হরিজন্টাল বরাবর। কাস্টমাইজ করে দিতে পারেন অন্য যে কোনো সাইজে। আপনি কি করতে পারেন, যে লেটারে ক্লিক করলে লেটার সাইজ হয়ে যাবে, কাস্টমাইজ করে দিতে পারেন। তো আমি এখান থেকে কাজ করব না, আমরা প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে চলে গেলে ট্রান্সফর্ম অপশনটা চলে আসে, এই যে ডিটেলস চলে আসবে। এখান থেকে আপনি যদি ওয়াইড বাড়াতে চান, এই যে এখানে এসে ওয়াইড বাড়াতে পারেন। আবার হচ্ছে যেমন ওয়াইড আমি 10 করে দিলাম, হাইট করে দিলাম 20। দেখেন কি হচ্ছে, ওয়াইড হাইট বেড়ে যাচ্ছে। তো আমরা ধরে নিলাম যে আমাদের আর্টবোর্ডটা হওয়া দরকার 8.5 আর হাইট হবে 11। এত। এখান থেকে আপনি যেমন আর্টবোর্ডের মেজারমেন্ট চেঞ্জ করতে পারবেন, আমি স্পেস ধরে যে দেখেন হ্যান্ড টুল নিয়ে আসছি, আর্টবোর্ডের মেজারমেন্ট চেঞ্জ করতে পারবেন। ঠিক তেমন আপনি চাইলে ওই যে আমরা 10টা আর্টবোর্ড নিয়েছিলাম, 10টা আর্টবোর্ড নিয়েছিলাম না, এখন আমার তো এখন দরকার পড়তে পারে 10টা, 5টা, 2টা, 4টা। তাহলে আমি এখন কি করব, আমি এখন এখান থেকে আর্টবোর্ড নিতে পারবো। আপনি জাস্ট আপনার মেজারমেন্ট যেটা দরকার সেই অনুযায়ী আর্টবোর্ড ক্রিয়েট করেন। এই যে দেখেন যে কোনো আর্টবোর্ড কত দরকার একটা ক্রিয়েট করেন। এখন এখানে আমার ভুল হয়ে গেছে, যে এটা কত ওয়াইড হবে 8.5, আপনি এখানে 8.5 দেন, আর এটা হবে কত হাইট 11 দিয়ে দেন। আর ওরিয়েন্টেশন কোনটা হবে সিলেক্ট করে কাজ করেন। এই যে দেখেন সে সেম আর্টবোর্ড, এটাকে আবার মুভ করাতে পারবেন।
এই যে ওর সমান অ্যালাইনমেন্ট করতে পারবেন। আপনার যতগুলো আর্টবোর্ড প্রয়োজন আপনি এখান থেকে সবগুলো আর্টবোর্ড অ্যাক্টিভ করতে পারেন, অ্যাড করতে পারেন। অথবা আপনি অন্য কোনো জায়গায়, এটা কিন্তু আমার শেপ, এগুলো সব এক একটা শেপ ধরে নিলাম, এগুলো আমি ডিজাইন করেছি। হ্যাঁ, আমার ডিজাইন করা কমপ্লিট, কিন্তু এগুলোর পিছনে কোনো কি নাই, আর্টবোর্ড নাই। আমার এগুলোর পিছনে আর্টবোর্ড নিতে হবে। তাহলে আপনি আর্টবোর্ড তুলে চলে যান, যাওয়ার পর জাস্ট এই যে এটার উপরে ড্র্যাগ করেন, অটোমেটিক্যালি ওর পিছনে কি হয়েছে, আর্টবোর্ড অ্যাড হয়ে গিয়েছে। ড্র্যাগ করেন, পিছনে কিন্তু আর্টবোর্ড হয়ে গেছে। কিভাবে বুঝবো? এই যে দেখেন, ওরে সরান, ওই যে দেখেন আর্টবোর্ড, সরান, আর্টবোর্ড অ্যাড হয়ে গিয়েছে। আবার আমার আর্টবোর্ড ডিলিট করতে হবে। জাস্ট আপনি কি করবেন, যাকে ডিলিট করতে চান সিলেক্ট করেন, এখান থেকে এই যে ডিলিটে প্রেস করলেই হবে। এখান থেকে নিউ আর্টবোর্ড নিতে পারবেন, আবার এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। অথবা আপনি জাস্ট সিলেক্ট করেন কিবোর্ড থেকে ডিলিট, আর্টবোর্ডকে সিলেক্ট করেন, কিবোর্ড থেকে ডিলিট, সিলেক্ট, কিবোর্ড থেকে ডিলিট করবেন। ঠিক আছে? সিলেক্ট মানে ক্লিক করলে সিলেক্ট হবে? হ্যাঁ, মাউসে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাচ্ছে। জাস্ট মাউসে এসে এখানে ক্লিক করছি, সিলেক্ট হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি? জি ম্যাম। ইলাস্ট্রেটর মোটামুটি অনেকটা অ্যাডভান্স ফটোশপের চেয়ে। আমরা আগামীকালকে যখন সিলেকশন ডিটেলস দেখব তখন বুঝতে পারবেন যে অটোমেটিক্যালি ক্লিক করলে সিলেকশন হয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে একটা টুলস দিয়ে আপনি ওই ফটোশপের ট্রান্সফর্মের যত কাজ আছে, মুভ টুল থেকে শুরু করে ট্রান্সফর্মের সব কাজ আপনি একটা টুলস দিয়ে করতে পারছেন। কত মজার মজার অপশন আছে। এই জন্য তো সবাই ইলাস্ট্রেটর পছন্দ করে। ফটোশপে তো শুধু ফটো এডিট করতে যায়, আর বাকি কাজ সবাই ইলাস্ট্রেটর করে। একটা সময় এসে ইলাস্ট্রেটরের প্রেমে পড়ে যাবেন। তো আমরা ডকুমেন্ট কিভাবে নেব সেটা দেখলাম। তারপরে হচ্ছে কালার অ্যাপ্লাই করা দেখলাম, আর্টবোর্ড জুম আউট এগুলো দেখলাম। এবার চলে যাই ডকুমেন্ট সেভ। আপনি আপনার ডকুমেন্টটা কিভাবে সেভ করবেন। আচ্ছা, আমরা একটা ডকুমেন্ট ওপেন করেছি। তো ওপেন করার পরে ধরে নিলাম আমি এই কাজটা কমপ্লিট, আমার কাজ কমপ্লিট। ঠিক আছে, দাঁড়ান 1 মিনিট। আমরা একটা কাজ কমপ্লিট করেছি। কাজটা কমপ্লিট করার পর এখন আমরা সেভ করব কিভাবে, কয়ভাবে সেভ করা যায়, ফটোশপে কিভাবে কতভাবে সেভ করা যায় সবকিছু আমাদের জানা আছে। এবার আমরা এখানে চলে আসব। সর্বপ্রথম আপনি চলে যাবেন ফাইল থেকে সেভ অ্যাজ, এখানে চলে যাবেন। সেভ এজে যাওয়ার পর আপনি যখন ডকুমেন্টটা ক্রিয়েট করেছেন, আমি নতুন ডকুমেন্ট নিয়েছি, ডকুমেন্ট নেওয়ার পর একটা বা দুইটা স্টেপ কাজ করেছি। 1-2 স্টেপ কাজ করার সাথে সাথে আপনি এই ফাইলটাকে আগে সেভ করে রাখেন। সেভ করার পর যখনই নতুন স্টেপে কাজ করছেন সাথে সাথে কন্ট্রোল এস, কারণ আপনার রিকভারি যদি অনেক লেন্দি দেওয়া থাকে, ইলাস্ট্রেটর এতটা একটু অ্যাডভান্স হতে বা অ্যাডভান্স সফটওয়্যারগুলোতে হয় কি, ওরা রিকভারি রেখে দেয় 2-4-5 মিনিট পর্যন্ত রিকভার রাখতে পারে। ধরে নিলাম আপনার রিকভারটা অফ করা ছিল, তো আপনি আধা ঘন্টা 1 ঘন্টা পরে কাজ করছেন, কাজ প্রায় শেষের দিকে, হঠাৎ করে কারেন্ট চলে গেল। তো কি হলো, ওই যে আপনি 1-2 ঘন্টা ধরে কষ্ট করে যে
এফোর্টটুকু দিয়েছেন, কাজ করেছেন, সেটা ভ্যানিশ। সো আপনি রিকভারিটাও কি করবেন, অ্যাক্টিভ করে রাখবেন। রিকভারি কোথায় পাবেন, ওই যে দেখালাম এডিট থেকে প্রেফারেন্স, এখানে আসেন, আসার পর ইউজার ইন্টারফেসে চলে যায়, না এখানে না, কোথায় যেন পারফরমেন্স, আচ্ছা একটা একটা করে দেখি কোথায় আছে। আচ্ছা আমারটা হচ্ছে ফাইল হ্যান্ডলিং অ্যান্ড ক্লিপবোর্ড। এখানে আসলে অটোমেটিকলি সেভ রিকভারি ডাটা এভরি 2 মিনিটস দেওয়া আছে। 60 সেকেন্ড থেকে শুরু করে 1 আওয়ার পর্যন্ত কি দেওয়া যায়, রিকভারি দেওয়া যায়। তো আপনি চেষ্টা করবেন যে 1 আওয়ার না, একটু কাছাকাছি থাকার জন্য। কোথায় সেভ হবে সেটাও দেখিয়ে দিয়েছে। আর এটা কোনো কারণে যদি অফ থাকে, যে টার্ন অফ, কোনো কারণে ধরে নিলাম এটা অফ ছিল, তাহলেই গেল। সো আপনি সেভ করে ফেলবেন, এরপরে কাজ করছেন 2-3 মিনিট পর পর কন্ট্রোল এসে ক্লিক করে সেভ করে রাখলেন। চলে যাব ফাইল থেকে সেভ অ্যাজ। এখানে আসার পরে আপনি আপনার ফাইলটা কোথায় সেভ করতে চাচ্ছেন সেই ডেস্টিনেশন দেখিয়ে দিবেন। দেখানোর পরে ফাইলের নাম কি হবে, ফাইলের নামটা সেট করে দিবেন। আমরা দিলাম টেস্ট, ফাইলের নামটা কি টেস্ট, ওকে। এরপরে সেভ অ্যাজ টাইপ, এখানে ক্লিক করেন। এখানে আমরা টোটাল কয়টা দেখছি, 6টা অপশন দেখছি। এই 6টার মধ্যে আপনার 4টা অপশন প্রয়োজন হবে। কি কি, অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই, এই যে এআই ফাইল, এটা হচ্ছে র ফাইল। এআই ফাইলটাকে আমরা র ফাইল বলি বা মেইন ফাইল। এরপরে পিডিএফ, তারপরে ইপিএস, আর এখান থেকে এসভিজি ফাইল। এই পিডিএফ তো সবাই জানি, পিডিএফ কি। ইলাস্ট্রেটর ইপিএস হচ্ছে ওয়ান কাইন্ড অফ এই ইলাস্ট্রেটরের এআই ফাইল, বাট এটার চেয়ে একটু লো ভার্সনে হয়, মানে সাইজে একটু রিডিউস হয় আর লো ভার্সনে হয়। লো ভার্সনে যে কোনো পিসিতেও সেটা ওপেন করা যায়। এসভিজি হচ্ছে হাই কোয়ালিটির ইমেজ থাকে, এটা প্রিন্টেবল, প্রিন্ট করতে পারে। কখনো কখনো দেখবেন আপনার ফাইল এত বড় হয়েছে, 1 জিবি, 1.5 জিবি, 2 জিবি পর্যন্ত, এটা আউটপুট অনেক সময় লাগছে। তো ওই ক্ষেত্রে প্রিন্টারের লোকেরা বলবে যে আপনি আমাকে এসভিজি বা টিফ ফাইল, এই ফাইলটা দিলেও হবে, তারা তখন কনভার্ট করে প্রিন্ট করে নিতে পারে। তো ইলাস্ট্রেটরে যখন আমি সিলেক্ট করব, সেভ অপশনে চলে যান। সেভে যাওয়ার পরে এইরকম একটা পপ আপ প্যানেল চলে আসবে। মনে রাখবেন আপনি যখন কাজ করছেন তখন এটা সিসি থাকবে, এই যে মানে লেটেস্ট যেটা আছে সেটাই থাকবে, ওকে করে দিবেন। আপনি যখন কাজ করছেন তখন এটা আপডেট থাকবে, একদম ফাস্টেরটা। আপনার কাজ কমপ্লিট, ক্লায়েন্ট আপনার কাজ পছন্দ করেছে, ফাইনাল, কাজ করা শেষ, এবং আপনি এটাকে সেভ করে রাখলেন। সেভ করার পরে এটার 2টা কপি করবেন, এই যে ফাইলটার 2টা কপি করবেন, এখান থেকে কপি করে আরেকটা কপি করবেন। একটার নাম দিবেন এডিটেবল ফাইল, আরেকটার নাম দিবেন প্রিন্টেবল ফাইল। একটার নাম কি এডিটেবল, মানে চাইলে আপনি ওই ফাইলটাকে কি করতে পারবেন, এডিট করতে পারবেন। আর আরেকটার নাম দিবেন প্রিন্টেবল, মানে সরাসরি প্রিন্টে নিয়ে গেলে সে প্রিন্ট করতে পারবে। প্রিন্টেবল ফাইলগুলো হয় কি, আপনি ওই ফাইলটাকে তখন কি করবেন, প্রিন্টের জন্য কনভার্ট করে, যে যত টেক্সট আছে, যত শেপ আছে, সবাইকে টেক্সট সহকারে A to Z সবাইকে আমরা শেপে কনভার্ট করে তারপরে হচ্ছে ক্লায়েন্টকে প্রোভাইড করে থাকি। আর ক্লায়েন্টকে যখন ফাইলটা দিবেন, আবার ফাইল থেকে সেভ অ্যাজে চলে যাই, এআই ফাইল সেভ করব। ক্লায়েন্টকে যখন আপনি ফাইল দিবেন তখন এইটা হোক সেটা এডিটেবল, হোক সেটা প্রিন্টেবল, আপনি লো ভার্সনে সেভ করে দিবেন। ইলাস্ট্রেটর 10 পর্যন্তই, এর নিচে এখন মনে হয় না কেউ ব্যবহার করে। ইলাস্ট্রেটর 10 একদম লো ভার্সনে আপনি কি করবেন, সেভ করে দিবেন। কারণ কি, কারণ হচ্ছে আপনি সিসি সফটওয়্যার ব্যবহার করছেন, বাট আপনার ক্লায়েন্টের কাছে এই সফটওয়্যারটা নাও থাকতে পারে, এমনকি তার কাছে পিসি নাও থাকতে পারে। সে আপনার থেকে ফাইলটা নিয়ে সরাসরি প্রিন্টে চলে যাবে। এখন যেখানে গেল ওই লোকেদের তো শুধু প্রিন্ট করা দিয়ে কথা, আপডেট সফটওয়্যার দিয়ে করবেটা কি,
সে যখন আপনার ফাইলটা ওপেন করবে, কাজের ফাইলটা, অনেক ফাইল কি থাকবে, মিসিং থাকবে। দ্যাটস ওয়াই লো ভার্সনে সেভ করে দিতে হয়, যাতে ওনার পিসিতে এটা কি করতে পারে, ওপেন করতে পারে। বুঝতে পেরেছি? নাকি এখনো বুঝি নাই, ঝামেলা? প্যানেলটা কেমনে আসলো সেভের এই যে সমস্যা, এই যে প্যানেলটা লো ভার্সন বললেন যে বুঝি নাই, আমি তো বুঝি। পপ আপ প্যানেলটা আসলো কিভাবে, মানে সেভ থেকে তো আপনি এখানে আসলেন, এটা অটোমেটিক্যালি চলে আসবে। একাই চলে আসবে ফাইল থেকে সেভ এজ, আপনি যখন এই যে এখান থেকে এআইটা সিলেক্ট করেছেন, সেভে ক্লিক করলে অটোমেটিক্যালি এই প্যানেলটা চলে আসবে। এরপর আপনি এখান থেকে 10 যে ইলাস্ট্রেটর 10 সিলেক্ট করে ওকেতে প্রেস করেন, বাস কমপ্লিট। ওই যে আমি ডকুমেন্টটা ওপেন করার পরে দেখাচ্ছিল না আপডেট করতে, একটা অপশন শো করছিল যে, দাঁড়ান আবার দেখাই। আমি যখন এই ফাইলটা ওপেন করছিলাম, এই যে দেখেন আমাকে এটা শো করছে যে তোমার ফাইল কি একটা প্রিভিয়াস ভার্সনে সেভ করা আছে। মানে সে যদি আপডেট সফটওয়্যার ব্যবহার করে তাকে এই অপশনটা শো করবে। আমি এটা 10 সেভ করে তারপরে হচ্ছে প্রিন্টে পাঠিয়েছি। মানে আমার ক্লায়েন্টকে আমি এটা কি করেছি, 10 ইলাস্ট্রেটর 10 করে তারপরে তাকে পাঠিয়েছিলাম। তো আমার তো সিসি, আমি এখন 10 এর সফটওয়্যারটা ওপেন করছি, যে কারণে আমাকে ওয়ার্নিংটা দেখাচ্ছে। এখন আমি চাইলে আপডেট করে নিতে পারি, কারণ আমার আপডেট সফটওয়্যার, আমি আপডেটে ক্লিক করলে আপডেট হবে। যদি তার আপডেট সফটওয়্যার না হয়, সে ওকেতে প্রেস করবে। বুঝতে পেরেছি? সো আপনি যেই ফাইলে ক্রিয়েট করেন, সেভ করেন, সেটাকে আপনি একটু লো ভার্সনে সেভ করে ক্লায়েন্টকে প্রোভাইড করবেন, কারণ উনি কোন সফটওয়্যার ব্যবহার করে সেটা তো আর আমরা জানি না। এটাগুলো একটা অপশন। আপনি এআইতে যে সফটওয়্যারগুলো সেভ করবেন সেগুলো দেখতে এমনটা হবে, এই যে এরকম এআই অপশন দেখাবে, এই যে এটা দেখাবে। যখন আপনি পিডিএফ এ সেভ করবেন, ফাইল সেভ এজ, পিডিএফ এ ক্লিক করি, সেভ করেন, এরকম আরেকটা পপ আপ প্যানেল আসবে। একটু কষ্ট করে এখানে চলে যান, যাওয়ার পর দেখেন ইলাস্ট্রেটর ডিফল্ট আছে কিনা। যদি ডিফল্ট অন্য কোনোটা থাকে, ডিফল্টটা অ্যাক্টিভ করে দেন। অ্যাক্টিভ করে দেওয়ার পরে এখানে স্ট্যান্ডার্ড কি আছে, নান অ্যাক্টিভ থাকবে। অ্যাক্রোবেট 6 পিডিএফ 6, মানে যেটা ডিফল্ট আছে সেটা রেখে বাকি সব ঠিকঠাক রেখে সেভ পিডিএফ এ ক্লিক করবেন। ক্লিক করলে এই যে দেখেন, তখন এটা পিডিএফ ফরম্যাটে সেভ হবে। এই যে এটা পিডিএফ ফরম্যাটে সেভ হয়ে গেল। এরপরে হচ্ছে ফাইল থেকে সেভ অ্যাজ, আমরা চলে যাব ইপিএসটা সিলেক্ট করেন, সেম অ্যাজ সেভ ক্লিক করেন। ওই যে ইলাস্ট্রেটরের মতো অপশনটা চলে আসবে, ইলাস্ট্রেটর সিসি ইপিএস, আপনি লো ভার্সন ইলাস্ট্রেটর 10 ইপিএস করে দিলেন। আর হচ্ছে টিপ 8 বিট কালার, 8 বিট কালারের থাকবে, বাকি সব ঠিক থেকে ওকেতে প্রেস করেন, সেভ হয়ে গেল। এই যে দেখেন, এটা হচ্ছে ইপিএস ফাইল দেখতে এরকমটা। তাহলে আমরা কি কি পেলাম, এআই ফাইল, ইপিএস, পিডিএফ, আরেকটা বাকি আছে ফাইল থেকে সেভ অ্যাজ। জি, ইপিএসটা কি বুঝলাম না। ইপিএস ওয়ান কাইন্ড অফ ইলাস্ট্রেটরের ফাইল। এটা তো ফার্স্টেই বললাম যে ইপিএস আর এআই দুইটা সেম জিনিস। আপনি ইপিএস অন করলেও কি হবে, এআই ফাইলেই ওপেন হবে, কিন্তু এআইটা আপনার সলিড একদম র ফাইল, টোটাল র ফাইলটাই থাকবে, এইভাবেই শো করবে। আর আপনি যখন ইপিএসটা ওপেন করবেন, তখন এখানে একটা ব্যারিকেডের মতো চলে আসবে, আর এটার সাইজটা একটু কম হয়, রিডিউস হয়। ধরেন আমার এই ফাইলটা আছে কত, 5 এমবি ইলাস্ট্রেটরের, সে রিডিউস করে হয়তো বা 4 এমবি বা 4.5 এমবি করে নিল। বুঝতে পেরেছেন? চলে যাব ফাইল থেকে সেভ এজ, সেখান থেকে এসভিজি ফাইল নেব। এটাও কি হাই রেজলিউশনের কি আসবে,
ইমেজের মতো আসবে, যেটা প্রিন্ট করা যায়, সরাসরি প্রিন্ট করা যায়। এখান থেকে যা যা আছে সব ঠিক থাকবে, ওকেতে প্রেস করেন এবং এই এসভিজি ফাইলটা দেখতে কি হবে, এইরকমটা হবে, মানে সফটওয়্যারের মাধ্যমে সে কি ওপেন করবে। এটা হাই রেজলিউশনের ইমেজের মতো। টোটাল এখানে 4টা অপশন পেলাম। ওকে, আবার চলে যাবেন। এখন আমার ছবি দরকার পড়বে না, জেপিজি, পিএনজি, অনেক কিছুই তো প্রয়োজন হতে পারে। ফাইল থেকে চলে আসেন এক্সপোর্ট। এক্সপোর্টে আসার পর স্ক্রিন আমাদের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে এক্সপোর্ট অ্যাজ আর সেভ ফর ওয়েব, এই দুইটা ইম্পর্টেন্ট। ফার্স্টে দেখি সেভ ফর ওয়েব। এটা হচ্ছে আপনার ফাইলটা যদি কোনো ডিজিটাল পোর্টালে, ডিজিটাল মিডিয়াতে ব্যবহার করা হয়, বিশেষ করে ওয়েবসাইট রিলেটেড, তারপর সোশ্যাল মিডিয়া পেজ, যে কোনো ডিজিটাল পোর্টালে যদি ব্যবহার করা হয়, আপনি কি করবেন, সেভ ফর ওয়েবে সেভ করবেন। এখানে কয়টা অপশন পাবেন, নাম তো আপনি সেট করে দিলেন, যেমন আমাদের গিফট ফাইল আমরা করছি না, আমরা এখান থেকে জেপিজি হাই, লো, মিডিয়াম আর পিএনজি 24 যেটা, এই চারটা আমরা এখান থেকে অ্যাক্টিভ করব। দেখেন জেপিজি হাইতে যখন ক্লিক করবেন, এখন কত আছে, 8.01। হাইতে ক্লিক করার সাথে সাথে 10 হয়ে গিয়েছে, 10.84। লোতে ক্লিক করেন, 5-এ নেমে আসছে, 5.88। মিডিয়ামে ক্লিক করেন, একটু বেড়ে গেল, 7.70। পিএনজি 24-এ ক্লিক করেন, 12.66K। সো আপনি যে জিনিসটা ক্লিক করবেন, সাপোজ জেপিজি হাই দিলাম, এখান থেকে জেপিজি সিলেক্ট অবস্থা হয়ে গেল। কোয়ালিটি কি, এখানে হাই আছে, আপনি আরো বাড়িয়ে দিতে পারেন, ম্যাক্সিমামে দিলে আরো হাই কোয়ালিটির আসবে। এই যে 100% কোয়ালিটি অ্যাক্টিভ হয়ে গেল, বাস এখান থেকে আপনি সেভে ক্লিক করেন, এটা হচ্ছে জেপিজি হিসেবে আসবে। আমি এটার নাম দিলাম সেভ ফর ওয়েব জেপিজি। আবার ফাইল থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, এখান থেকে আমি এখন পিএনজি কনভার্ট করে দেব, পিএনজি 24, সব ঠিক থাকবে। সেভে ক্লিক করেন, টেস্টে সেভ। আবার এটা দিলাম সেভ ফর ওয়েব পিএনজি। কয়টা গেল, 2টা। সেভ ফর ওয়েব থেকে এক্সপোর্ট থেকে এখন এক্সপোর্ট অ্যাজ, এটাতে চলে আসবেন। এখানে আসার পরে এই জায়গা থেকে আপনার কয়টা ফাইল সেভ করতে হবে। 1 নম্বরে এই যে জেপিজি আছে, জেপিজি। 2 নম্বরে ফটোশপ পিএসডি, 3 নম্বরে পিএনজি, 4 নম্বরে এসভিজি তো আপনি আগেই সেভ করে আসছেন, সো এখানে দরকার নেই। এই যে টিফ ফাইল। টোটাল আমরা জেপিজিতে চলে যাই, জেপিজিতে যাওয়ার পরে এটা শুধু জেপিজি আসবে। এক্সপোর্টে ক্লিক করেন, টেস্ট জেপিজি লিখে দেন, লিখে দিলাম। এক্সপোর্টে ক্লিক করার পরে আরেকটা পপ আপ প্যানেল আসবে, এখান থেকে আপনি কালার মোড চেঞ্জ করতে পারবেন। সাপোজ আমি আমার ক্লায়েন্টকে কি করতে চাচ্ছি, ইমেজটা দেখাতে চাচ্ছি, সে আমাকে বলতে পারে না যে মকআপ করার পরে, আমি তো মকআপ করে দেখাবো, মকআপ করার পরে বললো আমাকে র ফাইলটা দেখাও, র ইমেজটা দেখাও, মানে তুমি যেটা ডিজাইন করেছো সেই র ইমেজটা দেখাও। তখন আপনি এখানে এসে একটু কষ্ট করে RGB-তে কনভার্ট করে দিলেন, কারণ কালারটা হাইলাইটেড হয়ে থাকবে। সেম ওয়েকেও দিতে পারেন, কালারটা একটু ডাল আসবে। কোয়ালিটি 10, বেসলাইন স্ট্যান্ডার্ড, রেজুলেশন হাই, চাইলে চেঞ্জ করতে পারেন, বাকি সব ঠিক। ওকেতে প্রেস করেন, এটা জেপিজিতে সেভ হলো। ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ। এবার আমরা কি করব, পিএনজিতে সেভ করব, টেস্ট পিএনজি সিলেক্ট করে দিলাম। এখান থেকে চলে যাবেন পিএনজি, এই যে পিএনজি সিলেক্ট করেন, এক্সপোর্ট, এরকম প্যানেল আসবে, 300 করে দিলাম। এখান থেকে পিছনে কি ট্রান্সপারেন্ট হবে নাকি হোয়াইট কালার হবে নাকি ব্ল্যাক কালার হবে, আমি ট্রান্সপারেন্ট করে ওকেতে প্রেস করলাম, সেভ। ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে ফটোশপ পিএসডি। ফটোশপে থাকার সময় কি বলেছিলাম যে আমরা চাইলে ইলাস্ট্রেটরের ফাইলকে পিএসডি তে কনভার্ট করতে পারি।
জি ম্যাডাম বলেছিলেন। হ্যাঁ, বলেছিলাম যেমন বিজনেস কার্ড করার সময় যে আপনি যখন ইলাস্ট্রেটরে কার্ড ডিজাইন করবেন চাইলে সেটাকে কি করতে পারেন, পিএইচডিতে কনভার্ট করতে পারেন, বাট তারপরেও কিছু কিছু ক্লায়েন্ট পাবেন, হ্যাঁ, হাজারে দুই একজন পেয়ে যাবেন যারা একটু তার ছিঁড়া থাকবে, সে আপনাকে বলবে ইলাস্ট্রেটরও ডিজাইন করে দিতে হবে, পিএইচডিতেও ডিজাইন করে দিতে হবে। কারণ এই যে দেখেন, আমরা যখন ফটোশপটা সিলেক্ট করে এক্সপোর্ট করব, এই পপ আপ প্যানেলটা আসার পর সাপোজ ফ্ল্যাট ইমেজ অ্যাক্টিভ করা আছে, ফ্ল্যাট ইমেজ যদি অ্যাক্টিভ করা থাকে তাহলে সে কি করবে, সে হচ্ছে এটা ইমেজ আকারে পিএইচডিতে ওপেন করবে। আর আপনি যখন রাইট লেটার্সটা সিলেক্ট করবেন, সে বলেছে প্রিজার্ভ টেক্সট এডিটেবিলিটি, মানে টেক্সট এডিট করতে পারবেন, ম্যাক্সিমাম এডিটেবল মানে লেয়ারগুলো যতটুকু পারা যায় যাতে এডিট করা যায়, প্রত্যেকটা পার্ট বাই পার্ট লেয়ার নাও থাকতে পারে, বাট যতটুকু আপনি পারেন এডিট যাতে করতে পারেন। এরপরে আপনি এখান থেকে আমি রেজুলেশনটা একটু বাড়িয়ে দিলাম, কালার মোড সেম একটা রাখলেই হলো, সেম ওকে থাকলো, ওকেতে প্রেস করলাম। এই যে দেখেন, সাম কন্টেইনার্স ইন দ্য এআই ডকুমেন্ট হ্যাভ বিন ফ্ল্যাটেন্ড, মানে আপনি যে ডিজাইনটা করেছেন এআই থেকে পিএইচডিতে কনভার্ট করছেন, কিছু কিছু এআই ডকুমেন্ট সেটা কি হবে, ফ্ল্যাটেন্ড ইমেজের মতো হবে। সো এটা হবেই, কিচ্ছু করার নেই, অপেক্ষা করেন, ফটোশপে সেভ হয়ে গেল। আর আরেকটা অপশন বাকি আছে, ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ টিপ ফাইল, হাই কোয়ালিটির ইমেজ ফটোশপে দেখে আসছি, টিপ ফাইলে এক্সপোর্ট করে দেন, পপ আপ প্যানেল আসছে, কালার মোড কি হবে, যেহেতু প্রিন্ট করা যাবে, সব ঠিক রেখে ওকেতে প্রেস করেন। আমাদের কাজ এখানে কমপ্লিট। সো এই যে এই ফাইলটা দেখছেন, এখানে যতগুলো ফাইল আছে এই সবগুলো ফাইল কি করবেন, আপনি আপনার ক্লায়েন্টকে প্রোভাইড করবেন। আরেকটা ফাইল আছে মকআপ, মকআপটা অ্যাড করি নাই। তো এখানে আমরা ওই যে ওয়েবেরটা না দিলেও হতো, এই দুইটা না দিলেও হতো, টোটাল 1 2 3 4 5 6 7 8, এই 8টা ফাইল, আর হচ্ছে মকআপের একটা 9টা ফাইল। এই 9টা ফাইল আমরা আমাদের ক্লায়েন্টকে, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হলে যার সাথে আমি কথা বলতে পারছি না, ফেস টু ফেস দেখা করতে পারছি না, বা হাতে হাতে কোনো জিনিস দিতে পারছি না, মেইলের মাধ্যমে বা কোনো সাইটের মাধ্যমে দিচ্ছি, তাকে আমরা এই 9টা ফাইল অবশ্যই প্রোভাইড করি। বলা তো যায় না তার কখন কোনটা প্রয়োজন হয়, এবং সে অনেক সময় বলেও দেয় যে আমি ওয়েবসাইটও ব্যবহার করব, সেই জন্য তুমি আমাকে ওয়েবসাইট ব্যবহার করার জন্য ইমেজগুলো দিয়ে দিও, তখন আবার এই যে এই 2টা ফাইলও প্রয়োজন হবে। বুঝতে পেরেছি? জি ম্যাডাম বুঝেছি। এই সবগুলো ফাইল করার পরে আপনি এটাকে কি করবেন, জিপ করে, জিপে কনভার্ট করে ক্লায়েন্টকে প্রোভাইড করে দিবেন। ওকে, এই এআই ফাইল কিন্তু 2টা হবে, এখানে তো একটা দেখাচ্ছে, এটা 2টা হবে। কিভাবে? একটা হবে এডিটেবল, এডিটেবল ফাইল, আর একটা হবে প্রিন্টেবল ফাইল। প্রিন্টেবল মানে সরাসরি প্রিন্টে চলে যাবে, প্রিন্টেবল ফাইল। এডিটেবল ফাইলে আমরা কিচ্ছু করব না, কাজ কমপ্লিট, সেভ করে রেখে দেব, ওইটাকে কপি করব। প্রিন্টেবল ফাইলটাতে কি করতে হয়, কাজ করতে হয়, সবাইকে সিলেক্ট করি আমরা এইভাবে, অথবা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে তারপরে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিতে হয়। এক্সপান্ড, এই যে দেখেন আমার এখানে এখন কি আছে, ধরে নিলাম এটা ওদের লোগো, এটা ফন্টে আছে, আপনি চাইলে এটা কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন, প্রত্যেকটা চেঞ্জ করতে পারবেন। আর আপনি যখন এটাকে শেপে কনভার্ট করে দিবেন, এই যে এক্সপান্ড, প্রিন্টেবল ফাইলগুলোকে সব শেপে কনভার্ট করে দিতে হয়। দেখেন এটা শেপে কনভার্ট হয়ে গিয়েছে, এই যে এটা প্রত্যেকটা শেপ, এখন কিন্তু কি নাই, ফন্টে নাই, এইটা এখন সরাসরি প্রিন্টে চলে যাবে। ঠিক আছে, শেষের কাজটা ম্যাডাম কেমনে করলেন? এটা দেখায় দেব, এখন টেনশন করতে হবে না। ওই যে আমরা যেদিন বিজনেস কার্ড বাকি সব কাজ করব তখন দেখিয়ে দেব, বা কাজ করতে করতে এটা চলে আসবে। শেষের কাজটা করেছি, সবাইকে সিলেক্ট করে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড,
মানে সবগুলাকে শেপে কনভার্ট করে দিয়েছে। টোটাল আপনি এই যে যতগুলো ফাইল দেখতে পাচ্ছেন এগুলো আপনার ক্লায়েন্টকে প্রোভাইড করবেন। ক্লায়েন্টকে প্রোভাইড করার আগে চাইলে একটু চেক করে নিতে পারেন। যেমন আমি পিএইচডিটা ওপেন করি, হ্যাঁ, দেখি তো আসলে আমরা যে ডিজাইন করলাম এটা পিএইচডিতে ওপেন হলে আমার ক্লায়েন্ট কি পাবে। ওকে, এই যে দেখেন লেয়ার 1-এ আছে, লেয়ারটাকে ওপেন করেন। ওই যে আমার ইলাস্ট্রেটরে যা যা আমি ভাগ ভাগে কাজ করেছি সব এখানে প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা আছে। এই যে সব আলাদা আলাদা করে আছে, আপনি আই অন অফ করে দেখতে পারেন চাইলে প্রত্যেকটা জিনিস। আমি যদি ফ্ল্যাটেন ইমেজ না দিয়ে ফ্ল্যাটেন ইমেজে ক্লিক করতাম তাহলে এটা একটা লেয়ারে থাকতো এবং একটা ছবি থাকতো, আর এখন সব আলাদা আলাদা লেয়ারে আসছে। এই যে দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ড নাই, কারণ আমাদের ইলাস্ট্রেটরে ব্যাকগ্রাউন্ড থাকে না। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা গ্রুপে চলে আসছে। খেয়াল করছেন, এটা হচ্ছে লোগোর পার্ট। বুঝতে পেরেছি? ধরেন আমি ফাইলটাকে আরেকবার ওপেন করি। ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ পিএসডি সিলেক্ট করলাম, নাম দিয়ে দেব ABCD নাম দিলাম, এক্সপোর্টে ক্লিক করি। এই যে এখান থেকে রাইট লেয়ার্স অ্যাক্টিভ না করে ফ্ল্যাট ইমেজে অ্যাক্টিভ করে দিলাম। এখন ওকেতে প্রেস করেন। এইবার আপনি এটাকে ওপেন করেন, এবিসিডিটাকে ওপেন করেন। দেখেন ওপেন করলে এখন কি আসে, এই যে দেখেন এটা একটা লেয়ারে আসছে এবং একটা ইমেজ আকারে আসছে। সো আপনি যখন পিএইচডিতে কাজ করছেন একটু সাবধানে কাজ করতে হবে যে সেটা কি ইমেজ আকারে আসছে নাকি এটার মতো প্রত্যেকটা এইচ অ্যান্ড এভরি লেয়ারে আসছে। এখানে একটা ঝামেলা আছে, ঝামেলা হচ্ছে আপনি ফটোশপে এসে এডিট করতে পারবেন না, কোনো কিছুকে কি করতে পারবেন না, এডিট করতে পারবেন না। যেমন ওরা যদি এডিট করতে চান তখন কন্ট্রোল-T দিয়ে আপনাকে ওই যে মডিফাই করতে হবে, অথবা সাপোজ আপনি এই লোগোটাকে চেঞ্জ করতে চাচ্ছেন, পারবেন না, কারণ এটার মধ্যে এই যে দেখেন টাইপ টুল সিলেক্ট করে এখন আপনি সিলেক্ট করেন কোথায় আছে, এটা এল, সব আলাদা আলাদা। এই যে এখন আপনি চেঞ্জ করতে পারবেন। তো প্রত্যেকটাকে তখন আপনাকে ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নিতে হবে। ওকে, সো বুঝতে পেরেছি কিভাবে ডকুমেন্ট নেব, কিভাবে ডকুমেন্ট সেভ করব, ক্লায়েন্টকে কোন কোন ফাইলগুলো প্রোভাইড করতে হবে। আচ্ছা, একটা জিনিস কি খেয়াল করে দেখেছেন, এই যে জেপিজি দেখা যাচ্ছে, জেপিজি, জেপিএনজি, তারপরে হচ্ছে টিফ ফাইল এবং হচ্ছে সেভ ফর ওয়েবের ফাইল, এগুলোর মধ্যে একটু চেঞ্জ কি দেখা যায়? জি ম্যাডাম, চেঞ্জ দেখা যায়। একটু কেমন যেন হাইলাইটেড হয়ে আছে। এই যে দেখেন চেঞ্জ এইটাই, এগুলো সব ওয়েভে যাবে যে কারণে হাইলাইটেড, বাট এগুলো সব প্রিন্টে যাবে কি হচ্ছে একটু লো হয়ে আছে, বাট প্রিন্ট করলে কিন্তু আবার সব ঠিক হয়ে যাবে। প্রিন্টেরটাই আলাদা ভিন্ন, আমি এগুলো সব CMYK-তে জেপিজি পিএনজি করেছি। আর এগুলো কি করলাম, এগুলো যে এসভিজি ওয়েবের জন্য সে অটোমেটিক্যালি নিজে নিজে ক্রিয়েট করে নিয়েছে। তো আমরা পরবর্তীতে কি করব, এটাকে এই টেস্ট ফাইলটাকে, ওই আমাদের টেস্ট ফাইল, এই যে রাইট বাটনে ক্লিক করে
জিপ করে এই ফাইলটা হচ্ছে আমাদের ক্লায়েন্টকে পাঠাবো। এই যে এই ফাইলটা অবশ্যই জিপ করা ফাইল পাঠাবেন, কখনো এই খোলা ফাইল পাঠাবেন না, কারণ ওপেন ফাইল সেন্ড করলে ভিতরের ফাইল থেকে সেটা মিসিং, কিছু না কিছু মিসিং হয়ে যেতে পারে। আমরা হচ্ছে এই যে জিপ ফাইলটা পাঠাবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এর মধ্যে আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কারো কোনো কোশ্চেন নেই? প্রথমে ফেসবুকের পাসওয়ার্ড দিতে গেছিলাম। আচ্ছা, এখন কাহিনী এখন আমি রিয়েলটা দিতেছি, ফ্রিল্যান্সিং এর পাসওয়ার্ড এখন নিতেছে না। পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবো? না না, দেখি এখানে ঝামেলা হতে পারে। যেমন ওই যে গতকালকে নূর যখন কাজ করছিল তখন কিন্তু ফার্স্টে ফেসবুক নেয় নাই, কারণ ওনার ফেসবুকের অ্যাকাউন্ট আগে আপডেট করা ছিল না। হ্যাঁ, অন্য কারো একটা আইডির সাথে অ্যাড করা ছিল ফ্রিল্যান্সার, যে কারণে নিচ্ছিল না। আপনাকে ওটা ডিলিট করে দিয়ে আসতে হবে, তারপরে হচ্ছে ফেসবুক অ্যাড করতে পারবেন। একটু দেখি শেয়ার করেন। ঝামেলা না পুরো ফার্স্ট চান্সে নিয়ে নেয়। হুম, কোনো কিছু না থাকলে একদম সব ঠিক থাকলে জাস্ট আপনি ক্লিক করলেই হয়ে যায়। শেয়ার করা যাবে? জুয়েল কিছু বলবেন? আমাদের ইয়ে 41 ইভেন্টকে আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে কিনা, আমি কোনো ভিডিও পাচ্ছি না এখানে, যেহেতু ঝামেলার জন্য পাচ্ছি না। আমরা আগের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আগে 38 ছিলাম, ওখান থেকে 41 আসলাম আর কি। এখন 33, 38 এদের সাথে আছি, 40 ইয়ার সাথে 31 এর সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, ওগুলি ওখানে পাই। আপনার ক্লাসে কোনো ভিডিও পাচ্ছি না। ভিডিও তো আমি দেই না ক্লাসে, ইউটিউবে আপলোড দেয়। আমি তো কোনো ক্লাসে বা হোয়াটসঅ্যাপে কোথাও ভিডিও দেই না, আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিই, ওখান থেকে সবাই দেখে নেয়। ও আচ্ছা, আপনাদেরকে তো আরেকটা কথা বলা হয়নি। আপনাদের জন্য আমি ছোট্ট একটা গ্রুপ করেছি গতকাল রাতে, বাট এটা এখনো কাজ করা হয় নাই। এই যে আমাদের যেমন মক আপ কোথায় পাবো, কোথায় গেলে। আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? আপনার নামেই? না না, আমার নামে না, আসলে চ্যানেলটা অন্য একটা পারপাজে করা হয়েছিল, পরে জাস্ট আপনাদের ক্লাসগুলো আপলোড দেওয়া, নাম চেঞ্জ করে এখন আমি কিভাবে পাবো আর কি? মানে ওনাকে কেউ লিঙ্কটা দিয়ে দেন তো। দিচ্ছি ম্যাম। লিঙ্কটা দেন। ফেসবুকে ক্লিক করেন, কানেক্ট, এগুলো ক্রস করে কেটে দেন, এটা যাক, এগুলো আসতেই থাকবে, আপনার স্কিলের উপর ডিপেন্ড করে এইগুলো আসতেই থাকে। ফেসবুকে ক্লিক করেন, কানেক্ট উইথ ফেসবুক, হ্যাঁ ক্লিক করেন। দাঁড়ান, ইনভ্যালিড ইউজার অর পাসওয়ার্ড, পাসওয়ার্ডটাতে ক্লিক করেন। আপনার ফ্রিল্যান্সারের পাসওয়ার্ড দেন। হ্যাঁ, লিঙ্ক অ্যাকাউন্টসে ক্লিক করেন তো দেখি। আচ্ছা, আপনি পাসওয়ার্ডে ক্লিক করেন, আবার আরেকবার আপনার অ্যাকাউন্ট চলে আসছিল, পাসওয়ার্ডে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, কেটে দেন। ওকে, ওই যে উপরে sophie.160 যেই @gmail.com আসছে, উপরেটা, উপরে ডট ডট, হ্যাঁ এটাতে সিলেক্ট করেন, সিলেক্ট, না না নিচে, মাউসটা একটু আগে ছিল না, পাসওয়ার্ডের ঘরে এই যে নিচে আসছে যে ফ্রিল্যান্সারের, হ্যাঁ এখানে ক্লিক করেন, ক্লিক করেন। ফেসবুকের পাসওয়ার্ডটা দেন তো। ওখানে যাচ্ছেন কেন? আল্লাহ রে, সে তো আমাদেরকে সব দেখাই দিচ্ছে। একটা মিনিট, আপনি কি ফ্রিল্যান্সারে আইডি পাসওয়ার্ড দিয়ে তারপর লগ ইন করেছেন? নাকি আগে থাকতে লগ ইন করা ছিল? আমার
জিমেল ভেরিফাই হচ্ছে না। আচ্ছা দেখছি। আপনি হচ্ছে আপনার ফেসবুকটা একটু অ্যাক্টিভ করেন তো, নতুন একটা ট্যাব নেন, ফেসবুক ওপেন করেন। এখানে না, হ্যাঁ ফেসবুক ওপেন করেন, ফেসবুক। ওপেন করেছেন? এখন ফ্রিল্যান্সারে চলে যান, ওই যে অনলাইন জবস ফ্রিল্যান্সার, ওখানে চলে যান। ওকে, কানেক্ট উইথ ফেসবুক ক্লিক করেন। ফ্রিল্যান্সারের পাসওয়ার্ডটা দেন। আপনার কিবোর্ডের ক্যাপস লক বা কোনো কিছু ওপেন আছে কিনা একটু খেয়াল করে দেখেন। পাঁচটাই ইনভ্যালিড দেখাচ্ছে, লাভ নেই। আচ্ছা ফেসবুকে চলে যান, এটা লাভ নাই, ফেসবুকে চলে যান। ফেসবুক এর আগে কি কোনো অ্যাকাউন্ট করেছিলেন? এই ফেসবুকের সাথে অ্যাডজাস্ট করা আছে? সেটিংসে চলে যান, ফেসবুক সেটিংস। ওই যে লগ আউট করা হয়, লগ আউট অপশনে সিলেক্ট করেন, লগ আউট অপশনটাতে ক্লিক করেন, ড্রপ ডাউনে নোটিফিকেশনের পাশে। লগ আউট করেন কোথা থেকে, সেখানে ক্লিক করেন। শফিউল স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? নোটিফিকেশনে দেখা যাচ্ছে না একটা নোটিফিকেশন, তার ডান পাশে যে ড্রপ ডাউনটা আছে ওখানে ক্লিক করেন। আর আপনি আনমিউট করে কথা বললে তো হবে না। এই যে এটা ম্যাম এটা তার ডান পাশেরটা, এই সেটিংসে যাব। হ্যাঁ ওই যে নিচে দেখেন সেটিংস, ওই যে সেটিংস ও প্রাইভেট, ওখানে ক্লিক করেন। এটা হ্যাঁ সব বাংলায় লিখে রাখছেন, এই তো আরেক ঝামেলা। ম্যাম ওটা একটা আগে ইংলিশে ছিল, পরে ওটা বাংলা হয়ে গেছে একাই, কিভাবে যেন তো বাংলা ভাষা হয়ে চেঞ্জ গেছে। করে দিয়েছেন আপনি। আচ্ছা ওটা যেন কোথায় থাকে, অ্যাপ ও ওয়েবসাইট, এই যে নিচে দেখেন বাম পাশে, বাম হাত, আপনার বাম হাত যেদিকে সেখানে নিচে আসেন, অ্যাপ ও ওয়েবসাইট, নিচে 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 নিচ থেকে 3 নাম্বারটা, এটা আরে অ্যাপস ও ওয়েবসাইট, আরে ভাই নিচ এই যে থেকে এটা। 3 নাম্বার, নিচ থেকে নিচ 3 থেকে নাম্বার, 3 নাম্বার, নিচ হ্যাঁ থেকে 3 নাম্বার এটা। দেন। হ্যাঁ এটাতে ক্লিক করেন, ক্লিক। আচ্ছা এখানে দাঁড়ান, দেখতে দেন কোথায় কোথায় ক্লিক করে রাখছেন। এবার হচ্ছে একটু স্ক্রল করে নিচে নামেন তো, হালকা হালকা। আরো দেখুন মানে সিমোরে দেন, নাহলে সব আসবে না। উনি বুঝে নাই। শফিউল স্যার, হ্যাঁ এই যে লেখা আছে না আরো দেখুন, ওই যে বড় হ্যাঁ, বড় এখানে। করে, কোথায় আপনার মাউস? আমরা তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ এখানে ক্লিক করেন। এই যে দেখেন আপনার ফ্রিল্যান্সার অ্যাক্টিভ করা আছে, 2019-এ যোগ করা হয়েছে। তাহলে আপনি কিভাবে এটাকে অ্যাক্টিভ করবেন? এটা ডান পাশে যে দেখুন এবং আপডেট করুন, এখানে সিলেক্ট করেন, ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করছি ম্যাম। আচ্ছা এবার হচ্ছে এই যে ইমেল অ্যাড্রেসের এই ব্লু কালার আছে না উপরে, ইমেল অ্যাড্রেসের ঘরে ডান পাশে টিক মার্ক, যেটা। হ্যাঁ এটা অফ করে দেন। অফ করে দিয়ে এই যে বাতিল করুন, ক্লিক করেন ওখানে।
জি হয়েছে, নিচে আসেন, বাতিল করুন, নিচে 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 বাতিল করুন। হ্যাঁ দিছি ম্যাম। দিছেন তো, বুঝতে পারছি, আমাদের তো দেখতে হবে, আপনার পিসি তো, আমরা তো স্লো দেখতে পাচ্ছি। ম্যাম বাতিল করলে ওটা তো আবার অ্যাক্টিভ হয়ে গেছে। আপনি বাতিল করুনে ক্লিক করেন না। হ্যাঁ, এবার হচ্ছে পেজটাকে রিলোড দেন, পেজটাকে রিলোড দেন, ওই যে অ্যারো চিহ্ন দেখা যায়, হ্যাঁ এখানে রিলোড দেন। এটা? হুম হুম। আরো দেখুন, ক্লিক করেন আবার। হয়েছে, একবার দিলেই হবে। আমি কি লিভ নিতে পারবো? হ্যাঁ, লিভ নিতে পারেন সবাই। আরেক ভাই একটু কথা আছে। হ্যাঁ বলেন, আমার প্রচুর মাথা ব্যথা করতেছে। সেম টু মি, আমার বমি আসতেছে। এটাকে ক্রস আপনার করে, একটু ইয়ার লিংকটা দিন ওয়েবসাইটে। ক্রস করে কেটে দেন, ওকে ঠিক আছে। এটা ক্রস করে কাটেন। কোনটা ম্যাম? ওটা কেটে দিছি। এই আপনার ফ্রিল্যান্সার এখনো সেভ হয় নাই, এই হয় না, আবার দেখুন এবং আপডেট করুন, এখানে ক্লিক করেন, ক্লিক করে হচ্ছে রিমুভ করে দেন। এটা উনি ডাবল ক্লিক করছিল, এই জন্য অন হয়ে গেছিল আবার। এটা আমার অন হয়ে গেছিল ম্যাডাম, এটা অফ করে দিব? হ্যাঁ, অফ করে একটা দিয়ে, ক্লিক করবেন, উপরে গিয়ে একটা ক্লিক করবেন, ঠিক আছে? ডাবল করেন না, একটা ড্র্যাগও করবেন না। হ্যাঁ, এখন বাতিল বাতিল করুন। দিব? হ্যাঁ জি জি। ওই আবার একাই অন হয়ে যায় ম্যাম। দাঁড়ান দাঁড়ান, একটু স্ক্রল করে নিচে আসেন তো, এটা ধরার কথা না। আচ্ছা, একটা কাজ করেন, ওই যে ডান পাশে ছোট্ট একটা ঘর দেখা যায় না, ওই ঘরটাতে ক্লিক করেন। freelancer.com এর, freelancer.com এর একদম ডানে ছোট্ট একটা ঘর দেখা যায়। এই যে এটা? আপনার মাউস, হ্যাঁ এইটা, এটাতে ক্লিক করেন তো, জাস্ট একটা ক্লিক। হ্যাঁ ক্লিক করছি। ওকে, এরপরে একটু স্ক্রল করে উপরে গিয়ে দেখেন ডিলিট করার কোনো অপশন আছে কিনা। মাউস স্ক্রল করে উপরে নিয়ে যান। মুছে ফেলুন, এই যেখানে আছে মুছে ফেলুন। হ্যাঁ, তাহলে মুছে ফেলুন। যে বাতিল হয়ে গেছে। হ্যাঁ, বাতিল, ও, এখানে 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 আবার উল্লেখ করতেছি যে আপনি হঠাৎ বাতিল বলছেন, করুন। বাতিল করুন। হ্যাঁ, বাতিল করুন। সরি না, বাতিল করুন করেন না, এই কি, এই ঘটান, ঘটান। মুছে হঠাৎ ফেলুন, ম্যাডাম, এই যে এরপরে হঠাৎ ঘটান। দিলাম। হ্যাঁ, আচ্ছা দিছি, হটানে হটানো হয়েছে, শেষ। আচ্ছা ওকে, শেষ। বাংলা করে তো উল্টাই দিছেন আমাদের। হটান, হটানো হয়েছে, হ্যাঁ ঠিক আছে। শেষে ক্লিক করব? হ্যাঁ হ্যাঁ, শেষে ক্লিক করেন। এখন এই আপনার চলে গেছে ম্যাম। ফ্রিল্যান্সারে চলে যান, ওই আগের পেজে চলে যান, freelancer.com এ। ফ্রিল্যান্সারের পেজে চলে যান। এই তো আসছি তো ম্যাম। হ্যাঁ, পাসওয়ার্ড দিছেন, পাসওয়ার্ডটা নতুন করে দেন। আপনি আপনি ঠিক আছে, বাসার মাসে আপনি বাসার পর্যাপ্ত ব্যবহার করতেছেন হঠাৎ। হ্যাঁ, কানেক্ট করেন। হিসাব চালিয়ে যান। ঠিক আছে, ক্লিক করেন, শফিউল হিসাবে চালিয়ে যান। একটা ক্লিক করলেই হবে। এখন কি করব ম্যাম? ফ্রিল্যান্সারের পাসওয়ার্ডটা দেন, freelancer.com এর পাসওয়ার্ডটা অ্যাপ্লাই করেন। আপনি পাসওয়ার্ড মনে হয় ভুল দিচ্ছেন, পাসওয়ার্ড ভুল হচ্ছে। আর ম্যাম, ম্যাম জিজ্ঞাসা করেন যে কয়বার দিছে আগে, যদি একদিনে অনেকবার ট্রাই করে তাহলে আজকে আর নিবে না, এরকম হয়। কতবার চেষ্টা করেছেন শফিউল স্যার? আমি রাতে তো অ্যাকাউন্ট খুলছি ম্যাম, রাতে আমি অনেকবার ট্রাই করছি। তাহলে এটা কেটে দেন, ওরা শান্তি দেন। আপনারা যদি কেউ ডিস্টার্ব করে এতবার, পরে তো মেজাজ খারাপ হয়ে যাবে। আচ্ছা, ওকে একটু তাহলে রিল্যাক্স আপনি দেন, যেভাবে বলছেন এইভাবে ফলো করব। আর কিচ্ছু করতে হবে না। রিমুভ করে দিয়ে আবার নতুন ভাবে ঢুকবো। হ্যাঁ, এখন আর কিচ্ছু করতে হবে না, এখন হচ্ছে আপনি রিল্যাক্স দেন, আজকে আর ধরার দরকার নেই। আপনি 2-4-5 ঘন্টা
হ্যাঁ, 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পর রাত 3টার পরে গিয়ে ওদের নতুন টাইম কাউন্টিং শুরু হয়, তখন আবার জাস্ট কানেক্ট উইথ ফেসবুক দিলেই ও কানেক্ট করে ফেলবে। ঠিক আছে? জি ম্যাম, তাহলে এখন ফ্রিল্যান্সিং এ আমাদের কাজ কি ম্যাম? এখন কি করবো? অ্যাকাউন্ট তো খুললাম, অ্যাকাউন্ট কমপ্লিট হোক তারপরে দেখায় দেবে। অ্যাকাউন্ট সব কমপ্লিট কমপ্লিট করবো আস্তে আস্তে। আস্তে আস্তে না, এটা তো একদিনের কাজ, আপনাদের তো 2 দিন সময় লেগে গেছে, একদিনে শেষ হয়ে যায়। এখন কি ম্যাম আমি এগুলো প্রত্যেকটা ফিল আপ করবো? যেগুলো আমার বাকি আছে ওগুলো সব ফিল আপ করে দিব? না না, কোনো দরকার নেই। গতকালকে না বললাম ইমেল, মেম্বারশিপ, তারপরে হচ্ছে পেমেন্ট, ফিনান্সিয়াল, অ্যাকাউন্ট সিকিউরিটি, এগুলো কিচ্ছু ধরার দরকার নেই। যদি ইন ফিউচারে আপনার প্রোফাইল নাম চেঞ্জ করতে হয়, অ্যাড্রেস চেঞ্জ করতে হয়, ইমেল চেঞ্জ করতে হয়, তখন আপনি কাজ করবেন। আপনার এখানে শুধু এখন কাজ ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশনে 55 পয়েন্ট আনতে হবে, 55 পয়েন্ট আনতে হবে। আনতে হবে, তাহলে আপনি কন্টেস্ট করতে পারবেন। আর বাকি কোনো কিছু ধরতে হবে না। মাত্র 15 আসছে ম্যাম, মাত্র 15 আসছে। আমি হ্যাঁ। শুধুমাত্র অ্যাকাউন্ট খুলছি। হ্যাঁ দেখেছি 15, ওই যে ইমেল আর হচ্ছে ফোন নাম্বারের জন্য 15 আসছে, হ্যাঁ, 15 বাকিগুলো আসে নাই। ভাই লিঙ্কডইন ও ই করে নাই। লিঙ্কডইন অ্যাড করে দিন। লিঙ্কডইনটা ম্যাডাম খুলতে হবে। লিঙ্কডইন খুললে তাহলে মনে হয় 20-40 পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ ফেসবুকে 20, লিঙ্কডইনে 20। হ্যাঁ। নিপা, আপনার জন্য কি প্রবলেম হচ্ছিল? নিপা না, কে ছিল সে? ইমেল অ্যাড করতে পারছেন না? মিতু আপু ম্যাম। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে পরবর্তী